श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, অনেকদিন পরে আমাদের ক্লাস শুরু হলো তো, সপ্তাহ পরে। মানে যা কিছু হয়েছে সবাই মনে রাখেন, যে মনে রাখা হয়েছে তো, সবকিছু ভুলে যাননি তো? স্টাডি মেটেরিয়াল গুলো একটু ফলো করেছিলেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আজকে একটু ওই স্টাডি মেটেরিয়াল যেটা আছে একটু দেখবো, ওটা দেখে আমরা অন্য বিষয়গুলো দেখবো একটু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। আচ্ছা, তো আমাদের দেখুন, আমাদের লাস্ট সম্ভবত সেকেন্ড স্টাডি মেটেরিয়াল থেকে আমাদের বিসর্গের উচ্চারণ বিষয়ে হয়েছিল, তাই তো? বিসর্গের উচ্চারণের বিষয়টা আমরা দেখেছিলাম। আমি একটা অংশ বাকি ছিল, এই জিহ্বামূলী ও উপধ্বনি, এগুলো হয়েছিল, এটা সম্ভবত বাকি আছে, তাই তো? না স্যার, হয়নি ওটা। এটা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যা হয়েছিল ওটা একটু সামারাইজ করে দিই। আচ্ছা, আমরা দেখেছিলাম কি, যে বিসর্গের উচ্চারণ স্বাভাবিকভাবে হকারের মতো করে করা হয়, অর্থাৎ বিসর্গের জায়গায় আমরা হকার বসিয়ে যে পার্টিকুলার স্বরবর্ণের পরে বিসর্গ এসছে, হকারের সাথে সেই স্বরবর্ণ যোগ করে আমরা বিসর্গের উচ্চারণটি করি। যেমন রাম, পরে বিসর্গ থাকলে আমরা উচ্চারণটি কেমন করি? রামঃ। বিসর্গের এই যে উচ্চারণটি, এটি কখন হয়? সন্ধি মুক্ত অবস্থায়, অর্থাৎ যখন বিসর্গের কোনো রকম সন্ধি করা হয় না, তখন সেই রকম বিসর্গের উচ্চারণটি হবে হকারের ন্যায়। তো যখন সন্ধি করা হবে, সন্ধি করলে কি পরিবর্তন ঘটবে, তার কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? তো তার এক্সাম্পল যেমন একটা আমরা দেখেছি যে বিসর্গের পরে সন্ধি আসলে কি, দুটি বর্ণ পাশাপাশি থাকলে তবে সন্ধি হয়। দুটি বর্ণ পাশাপাশি বলতে, যে বর্ণের সাথে যে বর্ণের একটা কানেকশন থাকে তাদের মধ্যেই সন্ধি হবে। যেমন বিসর্গের সাথে অন্যান্য কোনো বর্ণ থাকলে সন্ধি আমরা দেখিনি, কিন্তু একটা অবস্থা আমরা এরকম দেখেছি যে বিসর্গের পরে যদি তিনটি সকারের কোনো একটি সকার থাকে, তাহলে আমরা বিসর্গের জায়গাতে সেই পরবর্তী সকারটাই বিসর্গের জায়গাতে বসিয়ে উচ্চারণ করি। যেমন রামঃ বিসর্গ আছে, তারপরে যদি থাকে তালব্য দিয়ে কোনো ওয়ার্ড থাকছে, যেমন শক্নোতি, তখন আমরা উচ্চারণটা কেমন করছি? রামঃ শক্নোতি। আমরা আমাদের এক্সাম্পল শ্লোক, যেটা আমাদের হোম টাস্ক ছিল, সেখানে একটা ছিল শ্রীদশ শ্রী শ্রীনিবাসঃ, তো আমরা সেটি দেখেছি। তো বিসর্গের সন্ধির একটা উদাহরণ আমরা দেখেছি কি, বিসর্গের পরে যদি তিনটি সকারের মধ্যে কোনো একটি সকার থাকে, তাহলে এই পরিবর্তনটি হয়। এবার দ্বিতীয় আরেকটি ক্ষেত্র আছে, যেমন
বিসর্গের পরে যদি ক বর্গের প্রথম দুটি বর্ণ অথবা ক বর্গের প্রথম দুটি বর্ণ অর্থাৎ চারটি বর্ণ কি কি? বিসর্গের পরে যদি ক অথবা খ এবং বিসর্গের পরে যদি প অথবা ফ, এই দুটি বর্ণের মানে ক অথবা খ, প অথবা ফ, এই চারটি বর্ণের যদি কোনো একটি বর্ণ বিসর্গের পরে থাকে তাহলেও বিসর্গের সন্ধি হয়ে বিসর্গটি পরিবর্তিত হবে এবং সেক্ষেত্রে বিসর্গের উচ্চারণটি আলাদা হবে। তো ককার আসলে সন্ধি হলে কি হচ্ছে, যেমন আমরা তালব্য স তিনটি সকারের ক্ষেত্রে দেখেছি, বিসর্গটির পরিবর্তিত রূপ কি না, পরবর্তী যে সকার থাকবে হুবহু বিসর্গটি সেই সকারে পরিবর্তিত হবে। তালব্য স থাকলে বিসর্গ তালব্য স হয়ে যাবে, দন্তীয় স থাকলে বিসর্গ দন্তীয় স হয়ে যাবে, মূর্ধন্য স থাকলে বিসর্গ মূর্ধন্য স হয়ে যাবে। ওই ক্ষেত্রে পরে যদি ক অথবা খ থাকে, পরে যদি প অথবা ফ থাকে, তাহলে বিসর্গের পরিবর্তিত রূপটি কেমন হয়? অর্ধ বিসর্গ হয়ে যায়। অর্থাৎ একটা খুব সোজা কথা যে বিসর্গটি একটা পূর্ণ বিসর্গ সেটা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, যেমন ওখানে বিসর্গের পরিবর্তিত রূপ হচ্ছিল পরবর্তী যে সকার সেই সকার হয়ে যাচ্ছিল, এখানে কি হচ্ছে বিসর্গটি অর্ধেক হয়ে যাচ্ছে। মানে বিসর্গকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পূর্ণ বিসর্গ, একটা অর্ধ বিসর্গ, তাহলে পরে যদি ক অথবা খ এবং প অথবা ফ থাকে তাহলে বিসর্গটি অর্ধ বিসর্গ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে প্রশ্ন হবে, যেমন আপনাদের ক্ষেত্রে প্রথম প্রশ্ন কি হয়েছিল যে বিসর্গের উচ্চারণ কেমন হয়, আমরা কি শিখেছি হকারের মতো হয়। ঠিক একই রকম এখানেও এই প্রশ্ন হওয়াটা স্বাভাবিক যে অর্ধেক বিসর্গের উচ্চারণ আমরা কেমন করে করব। ঠিক আছে স্যার একটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, উদাহরণ সবকিছু বলা হবে, আগে আমরা একটু জেনে নিই জিনিসটা। এটা স্বাভাবিক প্রশ্ন। যেমন বিসর্গের লিখিত রূপটা ওই রকম, দুটো ডট, তার উচ্চারণের রূপটা কেমন হয়ের মতো। একই রকম ভাবে অর্ধ বিসর্গ লেখার স্টাইলটা কিরকম, অর্ধেক চন্দ্রের মতো, উপরে একটা অর্ধচন্দ্র নিচে একটা অর্ধচন্দ্র, তার হচ্ছে লিখিত ফর্ম হচ্ছে ওটা। এবার তার উচ্চারণের স্বরূপটা কিরকম সেটা এখন প্রশ্ন। উচ্চারণটি কেমন হবে, যদি পরে ক অথবা খ থাকে তাহলে সন্ধির প্রভাবে বিসর্গটি যে অর্ধেক বিসর্গ হয়ে গেছে তার উচ্চারণটি হবে অর্ধেক খকারের মতো। কেমন হবে, অর্ধেক খকারের মতো। সেটা কেমন ভাবে কি উচ্চারণ হবে সব হচ্ছে, আগে আমরা সামান্যভাবে এতটুকু জেনে রাখি কি পরে ক অথবা খ থাকলে বিসর্গটির পরিবর্তিত রূপ কি হচ্ছে অর্ধেক বিসর্গ এবং তার উচ্চারণটি কেমন হবে অর্ধেক খকারের মতো। ঠিক একই রকম ভাবে বিসর্গের পরে যদি প এবং ফ থাকে তাহলেও বিসর্গটি সন্ধি হয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে অর্ধেক বিসর্গে, তার উচ্চারণটি কেমন হবে, ওখানে যেমন হচ্ছিল অর্ধেক খকারের মতো দ্বিতীয় বর্ণটির মতো, অর্ধেক দ্বিতীয় বর্ণ ক্ষয়ের মতো, সেরকম এখানেও তাই অর্ধেক দ্বিতীয় বর্ণ যে ফকার প ফ তার অর্ধেক ফয়ের অর্ধেক। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? উচ্চারণ সবকিছু উদাহরণ দেওয়া হবে। এবারে আমাদের প্রশ্ন হবে আমরা উচ্চারণটি কিভাবে করব। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই একটা দেখেছি আমরা যখন আমরা প্রথম ক্লাসে একেবারে উচ্চারণ শিখছিলাম, একটা কথা খুব আমরা বারবার শুনেছি ক্লাসে, যে একটি বর্ণের শুদ্ধ উচ্চারণ বলতে কি, একটি পার্টিকুলার বর্ণের শুদ্ধ উচ্চারণের মাপকাঠি কি না, সেই পার্টিকুলার বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই উচ্চারণ স্থান দিয়েই যদি আমরা পার্টিকুলার বর্ণটাকে উচ্চারণ করি তবেই সেটি সেই বর্ণের শুদ্ধ উচ্চারণ। রাইট? ঠিক একই রকম ভাবে এখানেও তাই, যে অর্ধেক খকার বা অর্ধেক ফকারের উচ্চারণটি কেমন হবে তার মাপকাঠি বা ক্রাইটেরিয়াটা কি, উচ্চারণ স্থান। কেমন?
এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রথম যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল ওখানে কিন্তু আমাদের কোন বর্ণের কি উচ্চারণ স্থান ওখানে সবকিছু ছিল, এই অংশটিও ছিল। যদি কেউ একটু খেয়াল করে স্টাডি ম্যাটেরিয়াল মানে স্টাডি ম্যাটেরিয়াল দেখে দেখেন, এটা পাবেন, দেখবেন জিহ্বামূলীয় উপধ্বনির উচ্চারণ স্থান কি ওখানে দেওয়া ছিল। আচ্ছা, কারো কি মনে আছে? আচ্ছা, কারো মনে নেই তাই তো? হ্যাঁ স্যার। ক খ গ ঘ ওয়া, এটা ক ওয়া খ ওয়া, এগুলো তো যেগুলোর আমি উচ্চারণের জিজ্ঞাসা করছি স্থান। উচ্চারণ স্থান। আচ্ছা, জিহ্বামূল। স্যার মনে আছে। আচ্ছা দেবরাজ জিহ্বামূল। ম্যাডাম বলুন। জিহ্বামূল ছিল। হ্যাঁ, জিহ্বামূল, ঠিক জিহ্বামূলীয়স্য জিহ্বা। হ্যাঁ, ঠিক ঠিক। উচ্চারণস্থান জিহ্বামূল ছিল। জিহ্বামূলীয়স্য জিহ্বামূলম। তাহলে এই যে অর্ধেক খকার তার, আচ্ছা আমরা কি জানি একটু ভালো করে খেয়াল করে দেখুন, ক বর্গের উচ্চারণ স্থান কি আছে? কণ্ঠ, তাই তো? ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, আমাদের এখন উচ্চারণ করতে হবে কি, মানে তাহলে আমরা যদি এখন খুব সোজা করে খকারটাকে দুটো ভাগে ভাগ করি, যেমন আমরা বিসর্গের দুটো ভাগ করলে কি পাচ্ছি, একটা হচ্ছে পূর্ণ বিসর্গ, একটি অর্ধ বিসর্গ। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে কি করতে হচ্ছে, একটা অর্ধেক খকার উচ্চারণ করতে হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, তাহলে খকারকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে পূর্ণ খকার যার উচ্চারণ স্থান কণ্ঠ, যেটা আমরা প্রত্যেকে করে থাকি ক, খ, গ, ঘ, ঙ। ঠিক একই রকম ভাবে, আচ্ছা একটু হোল্ড করুন তো।
কিছু শোনা যাচ্ছে না, কেউ স্যার কি পড়াচ্ছেন? না স্যার এখন স্যারের হোল্ড করতে বলেছে। মিউট শোনা করা যাচ্ছে? আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা কোথায় ছিলাম? যে এই অর্ধেক খকারের উচ্চারণটা কেমন হয়। আমরা উচ্চারণ স্থানটা জেনেছি। উচ্চারণ স্থানটা কি? কণ্ঠ। জিহ্বা মূল, মানে জিভের গোড়া। আচ্ছা, এবার আপনারা বলুন, ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তাহলে একটা পূর্ণ খকারের উচ্চারণ কি? কণ্ঠ। আমাদের উচ্চারণ করতে হবে হচ্ছে অর্ধেক খকার। তাহলে অর্ধেক খকারের উচ্চারণ স্থান আমরা কি জানছি এখন? জিভের গোড়া, জিভের মূল ভাগ। তাহলে পার্থক্যটা এবারে ক্লিয়ার। পূর্ণ ক্ষয়ের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অর্ধেক ক্ষয়ের উচ্চারণ স্থান হচ্ছে জিভের মূল ভাগ, মানে জিভের গোড়ার অংশ একেবারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জিভের গোড়ার অংশ দিয়ে একটা খকার উচ্চারণ করতে হবে। যে খকারটা উচ্চারণ করবেন সেটাই হচ্ছে অর্ধেক খকারের উচ্চারণ। নিজেরা করে দেখুন একবার। পূর্ণ খ হচ্ছে কণ্ঠ, মানে খ, আর জিভের গোড়া দিয়ে করলে খ। এরকম শোনাবে জিনিসটা। ক্লিয়ার প্রত্যেকের? একবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমরা কি জেনেছি? যে ককার এবং খকারের আগে যদি বিসর্গ থাকে, সন্ধি হয়ে বিসর্গটি পরিবর্তিত রূপ, মানে রূপ কি হয়? বিসর্গটির পরিবর্তিত রূপ হয় অর্ধ বিসর্গ। অর্ধ বিসর্গ, তার উচ্চারণটি কেমন হয়? অর্ধেক খকারের মতো। এখন প্রশ্ন, যে অর্ধেক খকারের উচ্চারণ আমরা কিভাবে করব? কি করে বুঝবো যে এটি অর্ধেক খকারের ঠিকঠাক উচ্চারণ? তার মাপকাঠি হচ্ছে উচ্চারণ স্থান। একটি বর্ণের প্রপার উচ্চারণের মাপকাঠি হচ্ছে উচ্চারণ স্থান। যেটি যার উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়ে যদি আমরা সেই বর্ণটি উচ্চারণ করি তবেই সেটি সঠিক উচ্চারণ। তাহলে এখন এই যে অর্ধেক খকার, যার পারিভাষিক নাম হচ্ছে কি? জিহ্বামূলীয়, তার উচ্চারণ স্থান কি বলা হয়েছে? জিহ্বা মূল, মানে জিভের গোড়া। আমাদের জিভ যেখান থেকে শুরু হচ্ছে সেটাই তার উচ্চারণ স্থান। তাহলে আমরা খকারটাকে যদি এখন টেকনিক্যালি দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে পূর্ণ খকার, একটি অর্ধেক খকার। পূর্ণ খকারের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, যেটা আমরা প্রত্যেকে করে থাকি, ক, খ, গ, ঘ, ঙ। আর অর্ধেক খকারের উচ্চারণ স্থান কি দাঁড়াচ্ছে? জিভের গোড়া। তাহলে জিভের গোড়া দিয়ে আমরা যদি একটা খকার উচ্চারণ করি, সেই খকারটি হচ্ছে অর্ধেক খকারের সঠিক উচ্চারণ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিয়ার। একবার একবার স্যার আপনি উচ্চারণ করে বলে দিন একবার। উচ্চারণটা আমরা প্রত্যেকে নিজেরা জিভের গোড়া দিয়ে বলুন একটা। মানে এমনি আমরা যখন খ বলছি, পূর্ণ খ, সেটা কেমন বলছি? কণ্ঠ দিয়ে, মানে ক, খ, গ, ঘ। আর জিভের গোড়া দিয়ে বলতে গেলে কি করতে হবে? আর একটু সামনের দিকে আসতে হবে, মানে খ, এরকম খ, খ। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ, আছে। মানে মোট কথা যেটা, যে আমরা যে মানে আমাদের স্বাভাবিক যে খকার উচ্চারণ করছি যে জায়গা দিয়ে, তার থেকে চেষ্টা করতে হবে আর একটু সামনের অংশ দিয়ে যদি একটা খকার উচ্চারণ করা যায়। মানে কণ্ঠের ওখান থেকে যে খটা উচ্চারণ করছি, ওটার থেকে আর একটু মুখের, মানে যতটা সামনের দিকে আসা যায়
ওই খটি উচ্চারণ করলে সেটা হচ্ছে অর্ধেক খয়ের উচ্চারণ। ঠিক স্যার আছে, এই সময় কি বোঝা গেছে? স্যার এই জিভেটা কি একটু লম্বা হয়ে যাবে স্যার? বলুন। স্যার আমি জিজ্ঞাসা করছি, যখন অর্ধেক খকার উচ্চারণ করব এই সময় জিভেটা কি একটু লম্বা হয়ে সামনের দিকে এগোবে? না, তেমন কিছু হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে আহ, একটা জিনিস খেয়াল করবেন যে সন্ধি, যেহেতু সন্ধির প্রভাবে এটা হচ্ছে, তাই জন্য এইগুলির ওই শুধুমাত্র একটা অর্ধেক খকার প্রপারলি উচ্চারণ করে দেখানো খুব শক্ত, মানে এটা এগুলো মানে খুব একটা সম্ভব না। কেন সম্ভব না? যেহেতু সন্ধি হলেই পরে এটা উচ্চারণ করা হয়, তাই জন্য যখন পরবর্তী বর্ণের সাথে উচ্চারণ করা হবে তখন জিনিসটা খুব স্পষ্ট শোনা যাবে এবং স্পষ্ট বোঝা যাবে, তখনই সঠিক উচ্চারণটা হবে। মানে একেবারে ঠিকঠাক, মানে যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এইখানে দেখুন, এই যে বলছিলাম না সন্ধি হলে পরে কি হচ্ছে, রামহা বিসর্গ আছে, স্বপ্নতি আছে, বিসর্গটি সকারের রূপ ধারণ করলে তার রূপটা কেমন দাঁড়াচ্ছে, রামস স্বপ্নতি। আচ্ছা, আপনারা কেউ পারবেন মানে এই সকারটাকে শুধুমাত্র উচ্চারণ করে দেখাতে? বিসর্গটি পরিবর্তিত হয়ে কি হয়েছে, তালব্যস্য হসন্ত। এটা শুধুমাত্র উচ্চারণ করা সম্ভব? মানে শুধুই যদি বলা হয় বিসর্গ পরিবর্তিত হয়ে যে রূপটা নিয়েছে সেটারই উচ্চারণ করে দেখাও, কেউ করতে পারবে এটা? স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জনের উচ্চারণ সম্ভবই না। তাহলে এই যে ফর্মটা আছে এটার উচ্চারণ করা সম্ভব না। শুধুমাত্র যদি বলা হয় স্বয়ের উচ্চারণ করে দেখাও, তালব্যস্য হসন্ত, যেটা সন্ধির প্রভাবে হয়েছে, তার উচ্চারণটি শুধুমাত্র করা সম্ভব না, তাই না? আমাকে পরবর্তী তালব্যস্যর সঙ্গে নিয়ে তবে করতে পারবো, রামস্বপ্নতি, তবে করতে পারবো। তো সেটা একটা টেকনিক্যাল বিষয়, সেটা ছেড়ে দিন। তবুও আমরা যতটুকু জানলাম যে এইভাবে একটা জিভের গোড়ার অংশ দিয়ে একটা উচ্চারণ করতে হবে খকার, যেটা আমরা একেবারে কণ্ঠ দিয়ে করছি তার থেকে একটু সামনের দিকে এসে, মানে খ খ। ঠিক আছে, এবার আমরা যখন শ্লোকের সাথে উচ্চারণ করবো তখন আরো স্পষ্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পরের অংশে যাই আমরা, মানে প এবং ফ। দেখুন ঠিক একই রকম ভাবে কি হচ্ছে, বিসর্গের পরে যদি প অথবা ফ থাকে তাহলেও বিসর্গটি অর্ধ বিসর্গ হচ্ছে, কিন্তু তার টেকনিক্যাল মানে পারিভাষিক যে নাম সেটা পাল্টে যাচ্ছে। কি নাম হচ্ছে? উপধমানীয়। ঠিক আছে, কি নাম পাচ্ছে সে? উপধমানীয়। কি হচ্ছে না, সন্ধির মাধ্যমে উপধমানীয়। এবার তার উচ্চারণ কেমন হয়? ওখানে যেমন হচ্ছিল অর্ধেক খকারের মতো, এখানে হচ্ছে ঠিক একই রকমই অর্ধেক ফকারের মতো। এবারে একই প্রশ্ন যে অর্ধেক ফকারের উচ্চারণ কেমন করতে হয়, সেখানেও সেই একই প্রশ্ন আসবে, কি উচ্চারণ স্থান। তাহলে আমাদের জানতে হবে এই যে অর্ধেক ফকার, তার যে পারিভাষিক নাম কি উপধমানীয়, তার উচ্চারণ স্থান কোনটি? উপধমানীয়ের উচ্চারণ স্থান কোনটি? যেমন জিহ্বামূলে দেখা হয়েছিল জিহ্বামূলম, উপধমানীয়ের ক্ষেত্রে কি? ওষ্ঠ। ওষ্ঠ। আচ্ছা, প বর্গের উচ্চারণ স্থান কি? ওষ্ঠ স্যার। ওষ্ঠ। তাহলে একই রকম ভাবে যদি আমরা ফকারকে দুটো ভাগে ভাগ করি, একটা পূর্ণ ফকার যার উচ্চারণ স্থান ওষ্ঠ, আমাদের এখন উচ্চারণ করতে হবে কি উপধমানীয়, মানে কি অর্ধেক ফকার, মানে উচ্চারণটি হবে অর্ধেক ফকারের মতো। তাহলে ফকারকে যদি আমরা এখন টেকনিক্যালি দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে পূর্ণ ফকার, একটি অর্ধ ফকার, দুটোরই কিন্তু উচ্চারণ স্থান কি? ওষ্ঠ, তাই না? টেকনিক্যালি তাই দাঁড়াচ্ছে, দুটোরই উচ্চারণ স্থান ওষ্ঠ। তাহলে খকারের ক্ষেত্রে যেরকম একটু উচ্চারণ স্থানের পার্থক্য ছিল, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কণ্ঠ, অর্ধ খকারের উচ্চারণ স্থান জিহ্বামূল, এখানে কিন্তু সেটি নেই। এখানে পূর্ণ ফকারই হোক আর অর্ধেক ফকারই হোক, দুজনেরই উচ্চারণ স্থান
ওষ্ঠ। তাই জন্য উচ্চারণে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সুরজিৎ বাবু বলুন। হ্যাঁ স্যার, ফয়ের উচ্চারণটা আমি অনেক সময় ভুল করে ফেলি, মানে ফ হয়ে যায়। তা সেটা সঠিকভাবে আমি উচ্চারণ করতে চাইলে কি করব, যদি একটু বলে দেন স্যার। মানে আমার ফ হয়ে যায় অনেক সময়, খুব কেয়ারফুলি হলে ফ আস্তে করে হয়, কিন্তু স্মুথ যখন হ্যাঁ, বলতে যাই তাড়াতাড়ি করে বুঝতে ফ পেরেছি। হয়ে যায়। তো এবার আমাদের মানে আপনার কি হচ্ছে যে একটু মানে যখন আনকনসিয়াস থাকছেন তখন একটু সমস্যাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার জন্য আপনাকে মানে সমাধান আর কি হতে পারে, আপনাকে কি করতে হবে, একটু মানে এই ব্যাপারে সবসময় কনসিয়াস থাকতে হবে যে আমি মানে ভয়ের উচ্চারণ তো নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি ভয়ের উচ্চারণ করতে পারেন, কিন্তু ওটা একটু অভ্যাসের কারণে ওটা একটু খেয়াল না করে করে এরকম হয়ে গেছে, ফ থাকলে আপনি মাঝে মধ্যে প করে ফেলছেন এরকম। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, পার্টিকুলার যখন ওই ফকার আসবে আপনাকে সবসময় ওই ব্যাপারটাতে কনসিয়াস থাকতে হবে। এবার আপনি যদি একটু ধরুন, আমি ধরে নিচ্ছি 2-3 মাস 6 মাস এরকম একটু কনসিয়াসলি মানে ফটা একবারও ভুলই করলেন না 6 মাস, মানে ফটাকে ফই উচ্চারণ করলেন, অত্যন্ত কনসিয়াস থাকলেন, তখন অটোমেটিক্যালি দেখবেন আর এই ভুলটা হচ্ছে না। মানে ফটা প হয়ে যাচ্ছে, এটা হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, আমরা এটার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখে আমরা অনুস্বারের উচ্চারণের বিষয়টি দেখবো আজকে। আচ্ছা, এখানে দেখুন, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল, কিন্তু এই যে সন্ধির বিষয়টি, এটা যখনই আমরা উপরের শ্লোকগুলো যখন পড়েছিলাম, ওই তালব্য বিষয় দিয়ে যে শ্লোকগুলো ছিল, আমরা কিন্তু সন্ধি কোথায় করছিলাম, আমাদের যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে তারা পাশাপাশি থাকছে তখনই সন্ধি হবে যখন তারা আমাদের একটি পাদের মধ্যে আসছে তখন। অর্থাৎ আমাদের একবারে আমরা যতটা অংশ উচ্চারণ করছি সেই অংশের মধ্যেই যদি পার্টিকুলার দুটি বর্ণ আসছে যাদের মধ্যে সন্ধি হওয়ার ব্যাপারটি রয়েছে, তবেই কিন্তু সন্ধিটি হবে, না হলে হবে না। যেমন এখানে কি হচ্ছিল, শ্রীদহ, এখানে সন্ধি হচ্ছিল, বিসর্গ চেঞ্জ হচ্ছিল, শ্রীসহ এখানে চেঞ্জ হচ্ছিল, কিন্তু শ্রীনিবাসহ এই বিসর্গটি কি চেঞ্জ হচ্ছিল, মানে সন্ধি হচ্ছিল কি? না স্যার। হচ্ছিল না। না। যেহেতু শ্রীনিবাস যে বিসর্গ আর পরে শ্রীনিধি শব্দের যে তালবীয় স্ব, এই দুটি বর্ণ কিন্তু পাশাপাশি আছে, কিন্তু এদের মধ্যে কোনো মিলন নেই মানে শুধু পাশাপাশিটাই থাকাটা আছে, কিন্তু এরা একে অপরের থেকে বিচ্ছিন্ন। আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে আসছে না দুটি বর্ণ, তাই জন্য এদের মধ্যে সন্ধিটা হচ্ছিল না। ঠিক একই রকম এই সন্ধির বিষয়টি যেখানে যেখানে আসবে এই বিষয়টিকে মাথায় রাখতে হবে যে আমার যে দুটি বর্ণের সঙ্গে সন্ধি হচ্ছে সেই দুটি বর্ণ আমার একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়ছে কিনা। খেয়াল করে দেখলে তাহলে এখানেও তাই, আমাদের এখন কি হচ্ছে, যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হওয়ার কথা তারা কে কে, বিসর্গ, এবং বিসর্গের সাথে কাদের কাদের পাচ্ছি আমরা, ক, খ অথবা প, ফ। তাহলে এই যে উপরের শ্লোকটি আছে দেখুন, কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ কো ভেদঃ পিক কাকয়োঃ। এখানে সন্ধি করলে কেমন হবে জিনিসটা,
আচ্ছা, আমি একটা অন্য স্ক্রিন শেয়ার করছি, একটু মানে ওটা একটু লিখিত ফর্মটা হলে আমাদের ভালো হয়, সুবিধা হবে দেখতে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, জি এখানে স্যার। দেখুন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এখন লিখিত যে রূপটি সেটা কেমন হবে এখন? তাহলে আমরা সন্ধির প্রভাবে যখন চেঞ্জ করব, কি কি চেঞ্জ করব আমরা? তাহলে দেখুন, কা কহ বিসর্গ আছে, পরে ক আছে, তাহলে বিসর্গটি এখন অর্ধেক বিসর্গ হয়ে যাবে। তার উচ্চারণটি কেমন হবে? অর্ধেক খকারের মতো। তো অর্ধেক খকার তো আর লেখা যায় না, মানে যদি আমরা একটু স্বাভাবিক মানে সাধারণভাবে লিখি এইরকম, তাই না? মানে উচ্চারণটি কেমন হবে সেটি লেখা হচ্ছে। একই রকম ভাবে কৃষ্ণ শব্দের পরে পকার আছে, তাহলে বিসর্গটি কেমন উচ্চারিত হবে? অর্ধেক ফকারের মতো, তাই না? তারপরে পিকহ শব্দের পরে আবার মানে ক আছে, তাহলে ওখানেও খকারের মতো হবে। আর এই বিসর্গের উচ্চারণ হবে কেমন? এইরকম, ঠিক একই রকম ভাবে কো পরে পকার আছে, তাহলে কেমন হবে? খ। নেক্সট এখানে কি হবে? খ, তাই তো? নেক্সট ফ ব, নেক্সট ফ। ফ এটা একটু কঠিন লাগছে, তাই না? হ্যাঁ একটু তো। করতে করতে হয়ে যাবে স্যার। হ্যাঁ, কিন্তু আমরা যদি থিওরিটা খুব সুন্দর করে জেনে রাখি, থিওরি জেনে রাখলে আমাদের কিন্তু হয়তো একটু প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু থিওরি জেনে রাখলে জিনিসটা খুব সোজা হবে, মানে মনে রাখতে সুবিধা হবে সবকিছু। তাহলে আমাদের যদি এখন প্রথম প্রথম যদি এই শ্লোকগুলো উচ্চারণ করতে অসুবিধা হয়, আমরা কিন্তু আমাদের নিজেদের খাতায় এইভাবে লিখে নিতে পারি, মানে উচ্চারণের স্পেলিংটা কেমন হয়। এটি তো হচ্ছে পার্টিকুলার শ্লোকটার মানে স্পেলিং কেমন হচ্ছে, এবারে আমরা উচ্চারণ যখন করবো তার স্পেলিং কেমন হবে এইরকম। আচ্ছা, তাও একটা জিনিস বাদ গেছে, এই উচ্চারণের স্পেলিং হচ্ছে এখানে কেমন হবে? হকার। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, মানে যেটা লেখা হলো মানে উচ্চারণ অনুযায়ী যেটা লেখা হলো, এখানে কাফাক অর্ধ খ উচ্চারণ হচ্ছে, ওই ওপরে অর্ধ বিসর্গের চিহ্নটা দিয়েছি, এটা বুঝতে পারলাম। কিন্তু যেখানে কৃষ্ণাহা হচ্ছে সেইখানে ওই অর্ধ বিসর্গের চিহ্নটা কেন দিচ্ছি ওপরে, মানে একটা চন্দ্র? না ম্যাডাম, ওটা অর্ধ বিসর্গের চিহ্নটা না, ওটা হচ্ছে পূর্ণ বিসর্গের চিহ্ন। অর্ধ বিসর্গ লেখা হয় হচ্ছে ওটা যদি ওটা এখানে পার্টিকুলার হয়তো পাওয়া মানে যাবে না। খয়ের এই যে কাক পরে একটা বিন্দু দেওয়া হয়েছে না, এটা কি বোঝাচ্ছে, আমি এটাই জানতে চাইছি। কোনটি ম্যাডাম? ওই যে তীর চিহ্নটি রয়েছে নাকি এটি নাকি? না, নিচে যেটা লিখলেন কাক ক্ষয় মতো, তারপরে একটা বিন্দুর মতো আছে, আবার কৃষ্ণাপ ফয়ে হসন্তর পরে আবার একটা ছোট একটা বিন্দুর মতো আছে, ওইটা ওটা স্পেস। ও এটা স্পেস দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জানতে চাইছি। আচ্ছা, তো অর্ধেক বিসর্গ লেখা হচ্ছে আপনাকে যেটা বললাম অর্ধচন্দ্র, যেমন আমরা ওই চন্দ্রবিন্দু যেরকম লিখি, মানে খুব সোজা কথা হচ্ছে বিসর্গের প্রত্যেক বিসর্গের মানে উপরের যে বিন্দু যে শূন্য করছি তার উপরের অংশটা কেটে নিলে নিচের অংশটা কেটে নিলে, মানে উপরে একটা চন্দ্র নিচে একটা চন্দ্র, এইভাবে লেখা হয়।
তা যাই হোক, তাহলে এটার আমাদের উচ্চারণটি কেমন হবে? এইরকম উচ্চারণ করলে তার হচ্ছে স্পেলিংটা এইরকম। আচ্ছা, এইবারে দেখুন খুব ক্লিয়ার হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? কাকখ কৃষ্ণফ পিকখ কৃষ্ণঃ को भेदः पिककाकयोः वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः। একটু খেয়াল করে উচ্চারণটা করতে হবে, একটু কঠিন হবে এই জিনিসটা। মানে পার্টিকুলার হচ্ছে এই জায়গাটা একটু কঠিন আছে, মানে আমাদের প্রাথমিকভাবে। ঠিক আছে, আমি শ্লোকটা একবার পড়ছি। আজকে আমি কাউকে উচ্চারণটা করতে বলবো না, এটা একটু বাড়িতে অভ্যাস করবেন সবাই। দেখুন, কাকখ কৃষ্ণঃ পিকখ কৃষ্ণঃ को भेदः पिककाकयोः वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে সবাই অভ্যাস করবেন। মানে আরো উপরে দুটো শ্লোক আছে, আমি ওগুলো সব রেকর্ডিং পাঠিয়ে দেবো, তাহলে ওই অংশগুলো ভালো করে প্রত্যেকে অভ্যাস করবেন। আচ্ছা, নেক্সট আমাদের যেটি দেখা, অনুস্বারের উচ্চারণ কেমন হয়। কারো যদি অসুবিধা হয় এইভাবে খাতায় লিখে নেবেন, ঠিক আছে? স্পেলিংটা কেমন হবে এটি খাতায় লিখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা বিসর্গের বিষয়টি মোটামুটি দেখলাম একটা। মানে আপাতত কি দেখেছি, যে সন্ধি হলে পরে বিসর্গের উচ্চারণ একরকম হচ্ছে হয়ের মতো, আর সন্ধি হলে পরে আমরা দুটো সিচুয়েশন দেখছি। একটা হচ্ছে বিসর্গের পরে যদি তিনটি সকারের কোনো একটি সকার থাকে তাহলে বিসর্গটি চেঞ্জ হচ্ছে, আর বিসর্গের পরে যদি ক খ এবং প ফ এই চারটি বর্ণের কোনো বর্ণ থাকে তাহলে বিসর্গটির সন্ধি হয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপরে তো বিসর্গের বিষয়ে সামান্য অংশ আমরা দেখেছি। এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অনুস্বারের উচ্চারণ। আচ্ছা, অনুস্বারের স্বাভাবিক উচ্চারণ আমাদেরকে বলাই হয়েছে কেমন হবে। যেমন বিসর্গের ক্ষেত্রে দেখেছি হয়ের মতো, অনুস্বারের ক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ ময়ের মতো, ম। ঠিক আছে, যেমন গ্রামং গচ্ছতি, অনুস্বারের জায়গায় আমরা ম করছি গ্রামম গচ্ছতি। ঠিক আছে, তাহলে এটি গেল হচ্ছে যখন আমরা সন্ধি করব না তখন। মানে আমরা অনুস্বারের ক্ষেত্রে যেমন বিসর্গের সন্ধি না করলে হয়ের মতো, সন্ধি করলে পরে চেঞ্জ হচ্ছে, ঠিক একই রকম ভাবে অনুস্বারের ক্ষেত্রে সন্ধি করলে, সন্ধি না করলে ময়ের মতো, আর সন্ধি করলে কি চেঞ্জ হবে সেগুলো আমরা দু একটা এরকম সিচুয়েশন দেখছি। দেখুন একটু পড়া জায়গাটা। সংস্কৃতে অনুস্বারের উচ্চারণ সাধারণত মকারের ন্যায় হয়ে থাকে। যেমন গ্রামং গচ্ছতি, এটি উচ্চারিত হয় গ্রামম গচ্ছতি এরকম। অনুস্বারের উচ্চারণটি আরো সুন্দর করার জন্য আমরা সন্ধির সাহায্য নিতে পারি, অর্থাৎ সন্ধি করে যখন আমরা উচ্চারণ করব তখন কেমন হবে এবং পরে কোন কোন বর্ণ থাকলে পরে সন্ধিটা হবে সেগুলো দেখা যাক। দেখুন, অনুস্বারের ক্ষেত্রে খুব সোজা নিয়ম একেবারে। আমাদের মোট বর্গ কটি? আমাদের বর্ণমালায় মোট বর্গ কয়টি? পাঁচটি, তাই তো? কবর্গ, চবর্গ, টবর্গ, তবর্গ এবং অবর্গ। তো অনুস্বারের পরে এই পাঁচটি যে বর্গ আছে, মানে কোনো বর্গের যদি যে কোনো বর্ণ আসে, যে বর্গের কোন একটি বর্ণের যে বর্ণই থাকুক, অনুস্বারটি সন্ধি হয়ে কি হবে, সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি ক বর্গের পাঁচটি বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ অনুস্বারের পরে থাকে তাহলে অনুস্বারটির রূপ কেমন হবে, ক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ ন। তাহলে অনুস্বারের উচ্চারণটি হবে নকারের মতো। একই রকম ভাবে যদি চ বর্গের কোনো বর্ণ থাকে অনুস্বারের পরে তাহলে কেমন হবে, ইয়াকারের মতো।
ঠিক ট বর্গের যদি কোনো বর্ণ থাকে তাহলে অনুসারের উচ্চারণ হবে মূর্ধন্য মূর্ধন্য নকারের মতো। ত বর্গের যদি কোনো বর্ণ থাকে তাহলে উচ্চারণটি হবে দন্তন্য এর মতো। প বর্গের যদি কোনো বর্ণ থাকে তাহলে ম ময়ের মতো। দেখুন কি বলা হচ্ছে যে অনুসারের পরে যে বর্গের বর্ণ থাকবে অনুসারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। যেমন রামং গচ্ছতি, এখানে অনুসারের পরে কবর্গের বর্ণ রয়েছে, তাই অনুসারটি কবর্গের পঞ্চম বর্ণ নকারের মতো উচ্চারিত হবে, তাহলে উচ্চারণটি হবে গ্রামং গচ্ছতি। ঠিক আছে? আচ্ছা, এটি গেল হচ্ছে একটি জায়গা। যেমন বিসর্গের ক্ষেত্রে আমরা দুটো জায়গা দেখেছি, একটি হচ্ছে পরে তিনটি সকারের কোনো সকার থাকলে একটা চেঞ্জ দেখেছিলাম। ঠিক অনুসারের ক্ষেত্রে আমরা প্রথম কি দেখলাম, বর্গের যে কোনো বর্ণ থাকলে চেঞ্জ হয়, সেটা আমরা দেখলাম। ঠিক বিসর্গের ক্ষেত্রে আমরা যেটা দ্বিতীয় একটা সিচুয়েশন দেখেছিলাম কি, পরে যদি ক খ প ফ থাকে তাহলে চেঞ্জ হচ্ছিল। ঠিক একই রকম ভাবে অনুসারের পরে যদি এই বর্ণগুলো আসে, কোন বর্ণগুলো, য় ল ব। আচ্ছা, তার আগে একটু জেনে রাখা যাক, আমরা সাধারণত জানি যে এগুলো বাংলাতে খুব একটা মানে হয় না, বিষয়টা নেই। অনুনাসিক বর্ণ আর অননুনাসিক বর্ণ, অর্থাৎ অনুনাসিক বর্ণ আমরা কোনগুলোকে বলি, যে বর্ণের উচ্চারণ করতে নাকের সাহায্য লাগে, নাসিকার সাহায্য লাগে, সেগুলোকে আমরা অনুনাসিক বর্ণ বলি। তো আমাদের বর্ণমালাতে এইরকম বর্ণ কি কি আছে, প্রত্যেকটি বর্গের পঞ্চম বর্ণগুলো কিন্তু অনুনাসিক বর্ণ। আপনাকে ক খ গ ঘ উচ্চারণ করতে গেলে নাকের সাহায্য লাগে না, কিন্তু ওই একই উচ্চারণ স্থান কণ্ঠ দিয়ে নকার উচ্চারণ করতে গেলে কিন্তু নাকের সাহায্য লাগে। নাসিকার সাহায্য যে বর্ণের উচ্চারণে লাগে সেই বর্ণকে আমরা মোটামুটি অনুনাসিক বর্ণ বলতে পারি। তো একইভাবে যে বর্ণের উচ্চারণ করতে নাসিকার সাহায্য লাগবে না সেই বর্ণকে আমরা কি বলবো, অনুনাসিক বর্ণ নয়, অর্থাৎ অননুনাসিক বর্ণ। তো আমাদের বর্ণমালাতে যেগুলো অন্তস্থ বর্ণ আছে, অন্তস্থ বর্ণ কোনগুলো, য় র ল ব, এগুলো তাদের মধ্যে তিনটি বর্ণ কি কি, য় ল আর ব, রকারটা বাদ। য় ল ব এই তিনটি বর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অননুনাসিক, একটি অনুনাসিক। ঠিক আছে? তাহলে আমরা এখন থেকে কি জানবো, আমরা য় ল ব এই তিনটি বর্ণের দুটি প্রভেদ আমরা করতে পারি। একটি হচ্ছে অনুনাসিক, অর্থাৎ নাসিকার সাহায্য নিয়ে এই তিনটি বর্ণ উচ্চারণ করা যায়। নাসিকার সাহায্য নিয়ে যখন আমরা এই তিনটি বর্ণ উচ্চারণ করব তখন আমরা বলবো অনুনাসিক ইয়কার, অনুনাসিক লকার, অনুনাসিক বকার। যখন আমাদের নাসিকার সাহায্য ছাড়াই আমরা এই বর্ণগুলো উচ্চারণ করব তখন আমরা বলবো এটি হচ্ছে অননুনাসিক ইয়কার, অননুনাসিক লকার, অননুনাসিক বকার। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ইয়কার, লকার এবং বকার এই তিনটি বর্ণের দুটি করে ভাগ, অনুনাসিক আর অনুনাসিক নয়, এরকম। অর্থাৎ খুব সোজা কথায় আমরা ইয়কার, লকার, বকার এইগুলোকে আমরা নাসিকার সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি, নাসিকার সাহায্য নিয়েও উচ্চারণ করতে পারি। ঠিক আছে? তো এখন সন্ধি কখন হবে, যখন অনুস্বারের পরে এই তিনটি বর্ণের যে কোনো একটি বর্ণ আসবে তখন কি হবে, অনুনাসিক মানে অনুস্বারটি পরবর্তী যে বর্ণ আসবে, এই তিনটি বর্ণের যে বর্ণ থাকবে সেই বর্ণের
অনুনাসিক ফর্মটি ধারণ করবে। অর্থাৎ যদি এক্সাম্পল দেখা যায় এখানে দেখুন, গৃহং ইয়াতি, অনুস্বারের পরে কি আছে? যকার আছে। ওই যকারটি আসলে কি? অনুনাসিক না, কিন্তু ওটা হচ্ছে অনুনাসিক। যেহেতু পরে অনুস্বারের পরে যকার আসছে, তাই জন্য অনুস্বারটি চেঞ্জ হয়ে কি হবে? অনুনাসিক যকারের রূপ ধারণ করবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? গৃহং ইয়াতি। মানে আপনাকে নাক দিয়ে একটা ইয়কার উচ্চারণ করতে হবে। যেমনটা এমনি আমরা স্বাভাবিক যে ইয়কার, তার উচ্চারণটা কেমন হয়? ইয়া, ওয়া, লা। এখন আপনাকে যদি বলা হয় একটু নাক চেপে, নাক সিটকে এই তিনটে বর্ণ উচ্চারণ করতে, তাহলে কেমন করবেন? ইয়া, ওয়া, লা। মানে একটু নাক দিয়ে, একটু নাসিকার সাহায্য নিয়ে, মানে একটু নাসিকার সাহায্য নিয়ে যখন উচ্চারণ করবেন তখন শুনতে কেমন লাগবে? একটু নাকে নাকে শুনতে লাগবে জিনিসটা। এমনি ইয়া বলা কেমন লাগছে? ইয়া, ওয়া, লা। আর যখন একটু নাক দিয়ে করবেন তখন কেমন হবে? ইয়া, ওয়া, লা। ঠিক আছে? তাহলে যখন অনুস্বারের পরে এই তিনটি বর্ণের কোনো একটি বর্ণ আসবে, তখন অনুস্বারের উচ্চারণটি কেমন হবে? ওই পরবর্তী যে মানে তিনটি বর্ণের যে বর্ণ থাকবে, সেই বর্ণের অনুনাসিক যে ফর্ম, সেটি ধারণ করে উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা এটির এক্সাম্পল হিসেবে আমরা একটু শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গল শ্লোক বলতে আসলে এটি কি, শ্রীমদ্ ভগবদ গীতাতে অনেক মঙ্গল শ্লোক আছে। তো সেক্ষেত্রে প্রসিদ্ধ আমরা মোটামুটি মানে সমস্ত মঙ্গল শ্লোক তো সবসময় করা সম্ভব না। একটি মঙ্গল শ্লোক নিয়ে আমরা, মানে মঙ্গল শ্লোকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি, বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। আচ্ছা, অনুসারের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো এখানে আমরা দেখব। ঠিক আছে? দেখুন, আমরা কি কি জিনিস জেনেছি? প্রথম, সন্ধি ছাড়া উচ্চারণ করলে অনুসারের উচ্চারণটা কেমন হবে? মকরের মতো। মকরের মতো। আচ্ছা, এবারে কোথায় সন্ধি করতে হবে আর কোথায় করতে হবে না সেটা আমরা শিখে গেছি। ঠিক? আচ্ছা, এটি আমি একটু লিখে দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। মানে উচ্চারণের স্পেলিংটা কেমন হবে সেটা যদি আমরা লিখে পড়ি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরুন আমাদের শ্লোকটা কি ছিল? বসুদেবা সুতম দেবম মর্দনম দেবকী পরমানন্দম আচ্ছা, এবারে বলুন তাহলে আমাদের সন্ধি কোথায় কোথায় করবো আমরা? দেখুন, প্রথমে আমরা কি বলেছি? আচ্ছা, এখানে আগে বলুন কোন অনুস্বারগুলোর ক্ষেত্রে সন্ধি আমরা করব না। আমাদের সন্ধির কি কি আছে দেখুন। বসুদেব ও সুতম যে অনুস্বার এসছে, তারপরে কি এসছে? দকার এসছে, তাই তো? তাহলে আমরা একটা কি শিখেছি? যে বর্গীয় যদি কোনো বর্ণ আসে তাহলে অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে, তাই তো? তাহলে কেমন হবে? বসুদেবা দন্তন। সুতম, তাই তো? অনুস্বারটি দন্তীয় নকার হয়ে যাবে। আচ্ছা, এইবারে এই যে অনুস্বারটি আছে এটা কি চেঞ্জ করবো আমরা? না না এর পরে কি এসছে? ক বর্গের বর্ণ ককার এসছে। না তাহলে কি করবো এখন? অনুসারটা কি করবো আমরা? দেবং হুম, দেবং হবে তো। ম উচ্চারণ হবে। দেবং ওয়া উচ্চারণ হবে। দেবং দেবং হবে, ম, ম। উচ্চারণ হবে।
আচ্ছা, আমাদের কি শেখানো হয়েছে যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে সেই দুটি বর্ণ শুধু পাশাপাশি থাকলে সন্ধি হয় না, আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, দেবং যে অনুস্বার, কংসের যে ককার, এই অনুস্বারটি এবং ককারটি দুটি পাশাপাশি আছে ঠিক, কিন্তু সেটি কি আমাদের একসাথে আছে? মানে একসাথে বলতে আমরা একসাথে কি উচ্চারণের মধ্যে পড়ছি? না স্যার, না, না স্যার, একটু আলাদা না না আলাদা নেই, আছে স্যার, আলাদা। আলাদা। তাহলে এই অনুস্বারটির ক্ষেত্রে কিন্তু সন্ধি করব না। তাহলে এই অনুস্বারটি কেমন উচ্চারিত হবে? দেবং। সন্ধি না করলে অনুস্বারের যে স্বাভাবিক উচ্চারণ হয় কার মতো? ম মকারের মতো, সেটি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এখানে এই পাদচ্ছেদ ঘটছে বলে এখানে আর সন্ধি হচ্ছে না, তাই তো? হ্যাঁ, পদচ্ছেদ ঘটছে বলে। ঠিক। এবারে দেখুন, আমাদের হচ্ছে স্যার এখানে কোথায় কোথায় পদচ্ছেদ হবে আর কোথায় হবে না এটা স্যার কি করে বোঝা যাবে? পদচ্ছেদ কি করে বুঝবো আমরা? খুব টেকনিক্যালি বলতে গেলে হচ্ছে আমাদের একটা শ্লোককে আমরা কতগুলো অংশে ভেঙে পড়ছি তার উপরে ভিত্তি করে। আচ্ছা, চরণ। আমাদের স্বাভাবিক হচ্ছে নিয়ম, একটি শ্লোকে কতগুলি অংশ হয়, সমান অংশে যদি ভাগ করা হয় একটা শ্লোককে, কটা অংশ হয়? 4টি। এক চারটি। একটা অংশের পারিভাষিক একটি নাম আছে, চরণ। তাই তো? এক একটি অংশের পারিভাষিক নাম আছে, কি নাম? পাদ, তাই তো? তাহলে একটি শ্লোকে কতগুলি পাদ হয়? চারটি। 4টি। ছন্দের নিয়ম অনুসারে প্রত্যেকটি পাদের শেষে বিরাম নিতে হয়। বিরাম মানে স্টপ, মানে থামতে হয়। তাহলে গীতা, এই যে শ্লোকগুলি, এই শ্লোকগুলিতে মোট কতগুলি অক্ষর আছে? অনুষ্টুপ ছন্দের শ্লোক। অনুষ্টুপ ছন্দে একটি করে পাদে 8টি করে অক্ষর থাকে, তাহলে মোট 16টি। সংখ্যা 32। এই 32। একটি করে পাদে কতগুলি অক্ষর? 8টি। 8টি। তাহলে আমরা কোথায় 4 থামবো? 8 32, 4 8 32। আমরা থামবো কোথায় তাহলে? একটি পাদের শেষে, মানে কত নম্বর অক্ষরে? 8 নম্বরের পরে। 8 তাহলে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে 8 নম্বর অক্ষরে, তাই না? হুম। একটু ওয়েট। না, 32টা মোট হলে তো 16 নম্বরে গিয়ে থামছি, প্রত্যেক 16 বারে না। বিরাম নিচ্ছি। 8 আর 16। হ্যাঁ, 16 বারে গিয়ে থামছি না? না, 8 একবার, তারপরে দুটো 16। লাইন আচ্ছা মিলে আচ্ছা, না, হ্যাঁ 32টা। হ্যাঁ হ্যাঁ, না বিরাম দুটো নিচ্ছি। লাইন মিলে 32টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 বার আচ্ছা, হচ্ছে 8। দেখুন, এই যে কাউন্টটা করা হচ্ছে, এটা হচ্ছে দুভাবে। মানে আমি এটাই বলতে চাইছি যে আমরা 8টি করে অক্ষরে গিয়ে থামছি, মানে ফার্স্ট কাউন্ট হচ্ছে, মানে যদি আমরা কত নম্বর অক্ষরে গিয়ে থামছি, তাহলে ফার্স্ট স্টপ হচ্ছে 8 নম্বর অক্ষরে, সেকেন্ড তারপর স্টপ হচ্ছে 8-এর পর থেকে যদি 1 2 করে কাউন্ট করা হয় তাহলে হচ্ছে 8 তাহলে নম্বর অক্ষরে। নয়তো 16। 16। টোটাল নাম্বারের উপরে ভিত্তি করেছে 16 নম্বর অক্ষরে। হ্যাঁ হ্যাঁ। তারপরে 24। 24 নম্বর অক্ষরে। ফোর্থ স্টপ হচ্ছে তারপর 32। এইভাবে। তারপর 32। হুম। তো তাহলে এখানেও তাই। তাহলে আমার এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয় একেবারে, যে অক্ষর কাউন্ট করে আমরা কোথায় থামবো, মানে কোথায় স্টপটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আরেকটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে, একটি শ্লোককে আমরা ঠিক ওই যে শৈলীতে, যে সুরে পড়ছি, ওই শৈলী এবং সুরটা ওইভাবেই চলছে, আমরা অটোমেটিক্যালি এক একটা পাদের শেষে গিয়েই থামছি। একটু খেয়াল করে দেখেন, আমরা যে শ্লোকগুলো এখনো পর্যন্ত পড়েছি, ওই সুরটা কিন্তু ওইভাবেই আছে যে আমরা ওখানে গিয়েই থামছি। কিরকম হচ্ছে যে বেদানাম সামবেদোস্মি, কত নম্বর করে গিয়ে থামছি? বেদানাম সামবেদোস্মি, 8 নম্বর করে গিয়ে, তাই না? বেদা নাম 3টে অক্ষর, সামবেদোস্মি 5টা অক্ষর, তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে, এটা আমাদের সবসময় কাউন্ট করতে হবে না, যে কাউন্ট করে করে থামবো, কাউন্ট করার দরকারই নেই। এই পার্টিকুলার সুরটা যদি আমরা একটু ঠিকঠাক নিজেরা মানে রপ্ত করে নিতে পারি, ওই সুরে পড়তে গেলে অটোমেটিক্যালি ওখানেই থামছি আমরা। মানে আমাদের অজান্তেই 8 নম্বর অক্ষরে গিয়েই থামছি। ঠিক আছে?
এবারে প্রথম প্রথম যদি আমাদের একটু এই সুরটা রপ্ত করতে সমস্যা হয় বা একটু নিজেদের একটু মানে কি বলবো একটু আমরা যদি একটু কনফিউজড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা তখন একটু অক্ষর কাউন্ট করে নিতে পারি। কিন্তু তার বাইরে অক্ষর কাউন্ট করা দরকার নেই, মানে অটোমেটিক্যালি পড়লে ওখানেই থামছি আমরা। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে মানে ধরতে পারি যে কোথায় থামছি আর কোথায় থামছি না। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওই ওই যে পার্টিকুলার শ্লোকটা কি ছিল, বসুদেব সুতম দেব। আচ্ছা, তো দ্বিতীয় অংশে কি গেল তাহলে? দেবনের যে অনুসারটা আছে সেটা কিন্তু ময়ের মধ্যেই থেকে গেল, তাই তো? মানে স্বাভাবিক যে উচ্চারণ সেটাই থাকছে, চেঞ্জ করা যাচ্ছে না ওখানে। কেন না, পরবর্তী ককারটা পাশে থাকলেও ওটির সাথে অনুসারের কোনো সম্পর্ক নেই। নেক্সট, কংস চানুরা মর্দনম, এটিও তাই। এই যে মর্দনমের যে অনুসারটা, এটা অনুসারী ছিল, কিন্তু না কি করছি, মকারি করছি। কেন? পরবর্তী যে দকার আছে, দেবকী যে দ শুরু হচ্ছে, আগের অনুসারের সাথে পরবর্তী দয়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নেক্সট, এখানে কি চেঞ্জ হবে? না, হবে না। এটা ম থেকে যাবে, এটা ওই অনুনাসিক ব উচ্চারণ হবে। অনুনাসিক ব উচ্চারণ হবে। ঠিক। কেমন হবে? অনুনাসিক ব হচ্ছে কৃষ্ণ বন্দে জগৎ গুরু। আচ্ছা, এই বিষয়টি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? স্যার, এই যে কংস চানুর মর্দনম, এখানে কংস উচ্চারণটাও কি আমরা কংস বলবো, মানে ম উচ্চারণ করবো? মকারি বলবো, মকারি। অনুসারের উচ্চারণ এবার থেকে সব জায়গাতে মকারি করবো। মকারি বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের মানে এই বিষয়টি ক্লিয়ার একেবারে। মানে অনুসারের উচ্চারণটা কেমন কি হচ্ছে? এনি ডাউট? যাও স্যার, একটু মানে ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে আমার। গুলিয়ে যাওয়ার কিছু নেই, মানে খুব সিম্পল, মানে আমরা ঠিক যতটুকু শুনেছি অতটা নিয়েই ভাবতে হবে, তার বাইরে কিছু কনফিউশনের কিছু নেই এখানে। যে অনুসার একটা হচ্ছে এই যে পার্টিকুলার বর্ণগুলো আছে, অনুসার বিসর্গ, এগুলির একটি স্বাভাবিক উচ্চারণ আছে। স্বাভাবিক উচ্চারণ বলতে চেঞ্জ না হলে উচ্চারণ কেমন হচ্ছে? এক প্রকার হচ্ছে। বিসর্গের হচ্ছে হয়ের মতো, আর অনুসারের হচ্ছে ময়ের মতো। চেঞ্জ না হয়। চেঞ্জ কখন হবে? সন্ধি হলে। অর্থাৎ সন্ধি না হলে চেঞ্জ হচ্ছে না, তখন বিসর্গ বা অনুসারের উচ্চারণ একরকম। আর সন্ধি হলে পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অনুসার বা বিসর্গের উচ্চারণ একরকম। এবার সন্ধি মানে কি? বর্ণের মধ্যেই সন্ধি হয়, দুটি বর্ণের মধ্যে। যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হবে তাদেরকে পাশাপাশি থাকতে হবে, মানে এতটুকু না, তাদেরকে আমাদের একবারের উচ্চারণের মধ্যে আসতে হবে। এই দুটি বর্ণ যদি আমাদের একবারের উচ্চারণের মধ্যে আসছে, যাদের মধ্যে সন্ধি হওয়ার অবসরটা আছে, তখন তাদের মধ্যে সন্ধি করব আমরা। আর যখন দুটো বর্ণ পাশাপাশি আছে কিন্তু তাদের মধ্যে কোনো মিলন নেই, বিচ্ছেদ হয়ে গেছে, তখন সেখানে সন্ধি করব না। তাদের যে স্বাভাবিক উচ্চারণ, সন্ধি না করলে যেটা হয়, মানে চেঞ্জ না হলে যেটা হয় সেটি হবে। এতটুকুই আছে। ঠিক আছে, আপনি ভালো করে একটু ফলো করবেন, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তা সন্ধি কি মানে করতেই হবে এরকম ম্যান্ডেটরি, নাকি আমরা ওটাকে না করেও ম উচ্চারণ করবো? ম্যান্ডেটরি ব্যাপারটা এরকম যে উচ্চারণটা সঠিক হচ্ছে, আমরা যেহেতু আমরা চ্যান্টিং শিখছি, ঠিক আছে, তাহলে চ্যান্টিং যখন শিখছি আমরা কেন পারফেক্ট করবো না? আচ্ছা, সন্ধি না করলে কিন্তু জিনিসটা ভুল। সন্ধি না করলে কেন ভুল? মানে আমরা যেহেতু একবারের অংশের মধ্যে উচ্চারণ করছি, অর্থাৎ সেখানে সন্ধি করাটাই বাঞ্ছনীয়। তখনও যদি আমরা বলি সন্ধি না করেই করবো, সন্ধি না করে করতে গেলে একটু অসুবিধা হবে প্রথম।
কিন্তু আমরা যদি যখনই শিখছি তখন আমরা কেন পারফেক্ট করবো না, এটা আমার প্রশ্ন। ঠিক আছে। তাও মানে আমাদেরকে আমি এতটুকু সাজেস্ট করবো যে অন্তত অনুসারের ক্ষেত্রে যদি এতটা জিনিসটাকে ম্যানেজ মানে কি বলবো মনে রাখতে না পারেন বা অসুবিধা হয়, অ্যাটলিস্ট বাংলার মতো করে করবেন না, মানে বাংলাতে যেমনটা আমরা করি অ্যাটলিস্ট মকার করবেন সব জায়গায়। আচ্ছা, মহকার। মানে সন্ধি এত কিছু যে না মনে রেখে যদি করতে নাও পারেন চেষ্টা করেও, তখন অ্যাটলিস্ট মকার যেন করা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো স্যার একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। বলছি স্যার, এমনি শ্লোক তো ঠিক আছে, কিন্তু যখন কোনো বীজ মন্ত্র উচ্চারণ করা হবে, তো সেক্ষেত্রে কি অনুস্বরের উচ্চারণটাই থাকবে, না সেখানে ময়ের উচ্চারণ করতে হবে? না না, মন্ত্র বীজ মন্ত্রের বীজ মন্ত্র। উচ্চারণের ক্ষেত্রে আহ, ওটি আসলে আমাদের করা মানে ঠিক যেখান থেকে আমরা শিখেছি না, বীজ মন্ত্র আসলে তো একটা ওটা গুরু মানে গুরু পরম্পরার ব্যাপার হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। ওটার ক্ষেত্রে হচ্ছে পরম্পরাতে ঠিক যেমনটা শেখানো হয়েছে তেমনটাই করা উচিত। আচ্ছা, আচ্ছা, ঠিক কারণ আছে ওখানে স্যার। হচ্ছে ওই বীজ মন্ত্রের ক্ষেত্রে হচ্ছে যেমনটা শিখেছি তারই মাহাত্ম্য। আচ্ছা, মানে সেক্ষেত্রে ব্যাকরণের কোনো নিয়ম কিন্তু সেখানে প্রযোজ্য সেক্ষেত্রে নয়। নিয়ম বলতে ওটাই, সেক্ষেত্রে নিয়ম বলতে হচ্ছে যেমনটা গুরু শিখিয়েছেন ওটাই নিয়ম। ওটাই নিয়ম। আচ্ছা, মানে ওই আচ্ছা। ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্টিকুলার মানে গ্রামার মেনে মানে করতে হ্যাঁ, হবে, ওটা মানে ওই ক্ষেত্রে এই নিয়মটা যাবে না তখন, স্বাভাবিক এটা। মানে ঠিক মানে আছে, গুরু যেমন শিখিয়েছেন ওটারই প্রাধান্য। ঠিক আছে। এবার পূজার্চনা করার সময়ও যখন আমরা ধরুন অঙ্গন্যাস করছি বা করন্যাস করছি, সেই সময়ও যে মাতৃকা বর্ণ যেগুলো রয়েছে তার সঙ্গে যে অনুস্বরগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আমরা অনুস্বরের উচ্চারণটাই কি বজায় রাখবো, না ওটাও গুরু পরম্পরায় যেভাবে শিক্ষা আমরা পাবো সেই অনুযায়ী করবো? না না, এগুলো মানে বীজ মন্ত্র বলতে আমি পার্টিকুলার বলতে চাইছি আমরা যেগুলো ধরুন যে মন্ত্রে দিয়ে আমরা জপ ধ্যান করি, মানে যেটা করতে হয় কথা বলতে চাইছি দীক্ষা মন্ত্র, যেটা আমি সেভাবে বলতে চাইছি। আচ্ছা। ওই ক্ষেত্রে চেঞ্জেবল না, একসাথে ওটা তো বলা যায় চেঞ্জেবল জিনিসটা। নয়। আর এমনি যে কিন্তু মাতৃকা বর্ণ দিয়ে যখন পূজার্চনা করা হচ্ছে, যখন তখন ন্যাস আপনি করা চেঞ্জ করবেন, তখন ওই অনুসারের জায়গায় মই ম বলবেন। দিয়ে করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আচ্ছা তো এবারে একটু শ্লোকটি দেখা যাক কেমন হবে, মানে সন্ধি করে উচ্চারণ করলে কেমন হচ্ছে তাহলে দেখুন। বাসুদেব সুতন, দেখুন সুতন ন, বাসুদেব সুতন দেবম ম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম। নেক্সট অনুসারের জায়গায় অনুনাসিক ব, মানে নাকে নাকে একটা ব। কৃষ্ণম, মানে এটা নাকে নাকে ব বলতে হবে। কৃষ্ণম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ঠিক আছে, এবারে এইগুলো প্রথম প্রথম আমাদের কি করতে হবে, হয়তো একটা অনুনাসিক বকার উচ্চারণ করতে, মানে শব্দের সঙ্গে যখন উচ্চারণ করছি অর্থাৎ শ্লোকে যখন উচ্চারণ করতে যাচ্ছি প্রথম প্রথম কারো সমস্যা হতেই পারে এগুলো। তো সেক্ষেত্রে আমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবো একটা, মানে অনুনাসিক নয় যে ইয়কার বা বকার সেগুলোর উচ্চারণের সাথে সাথে এগুলো একসাথে করবো, যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি জিনিসটাকে, যে এরকম ইয় ইয়া নাকে নাকে, একটা হচ্ছে নাকের সাহায্য ছাড়াই আর একটা নাকের সাহায্য নিয়ে, ইয় ইয়া ও ওয়া ল ল। ঠিক আছে, এইভাবে একটু প্র্যাকটিস করে নেবেন, মানে যদি শ্লোকের সাথে একেবারে প্রথমবারে উচ্চারণ করতে অসুবিধা হয়। ঠিক আছে, এগুলো একটু আমাদের নিজেদেরই করতে হবে, মানে যখন উচ্চারণ করতে যাবেন সমস্যাটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে উচ্চারণটি করতে পারছেন কিনা। তো যে বর্ণের ক্ষেত্রে উচ্চারণ করতে অসুবিধা হবে শ্লোকের সময়, সেক্ষেত্রে এইভাবে আলাদা করে একটু প্র্যাকটিস করে নেওয়াটাই বাঞ্ছনীয়। আলাদা করে একটু প্র্যাকটিস করে নিলে দেখবেন তখন আস্তে আস্তে নিজেরা করতে পারছেন। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে বিসর্গ এবং অনুস্বার এই দুটি বর্ণের উচ্চারণ হলো। আচ্ছা, এরপরে আমরা কিছু স্যাম্পল শ্লোক কিছু দেখি।
আচ্ছা, বিসর্গের ক্ষেত্রে যেগুলো আমাদের হয়েছে, এগুলো তো হয়েছে, মানে তার একটা শ্লোকই হয়েছে, বাকিগুলো এখন হয়নি। আমি সবগুলোই আপনাদেরকে, এই যে স্যাম্পল শ্লোক যতগুলো আছে সবগুলোই আপনাদেরকে রেকর্ডিং পাঠানো হবে। এবারে আপনাদেরকে এতদিন যেটা হচ্ছিল কি, যতগুলো শেখানো হচ্ছিল সবগুলোই হোম টাস্ক দেওয়া হচ্ছিল, এখন থেকে তেমনটা হবে না। এখন থেকে শিখবেন বেশি, হোম টাস্ক একটা লিমিটেড থাকবে। হয়তো 20টা শ্লোক আপনারা শিখলেন, পড়লেন, কিন্তু হোম টাস্ক হিসেবে দেওয়া হবে 5টা 4টে এরকম। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এই শ্লোকগুলো আমি আজকের ক্লাসে একবার না হয় পড়ছি, যেখানে যেখানে আমাদের একটু মানে হয়নি, যেগুলো আমাদের ধরুন। আচ্ছা, দুটো স্টাডি ম্যাটেরিয়ালে আমাদের যে থিওরি যেগুলো হয়েছে, মানে যে সমস্ত মোটামুটি উচ্চারণের খুব বেসিক জিনিস যেগুলো বলা হয়েছে এই দুটো স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে, এগুলো কিন্তু প্রত্যেকে আপনারা মানে আগামী ক্লাসের আগে ভালো করে এই দুটি স্টাডি ম্যাটেরিয়াল করবেন। আমি এখান থেকে যে কাউকে যে কোনো প্রশ্ন করতে পারি। ঠিক আছে, এটা একটা কাজ থাকছে আমাদের। আর স্যাম্পল শ্লোক যতগুলো আছে সবগুলোই আমাদের কাজ থাকবে। তো এগুলো আমি আপনাদেরকে সবগুলোই রেকর্ডিং পাঠাবো, আপনারা শুনে শুনে সবগুলো প্র্যাকটিস করবেন। আর আপনাদেরকে কিন্তু আমি হোম টাস্কের জন্য আগে থেকে কিছু বলবো না, আপনারা সবগুলো সারা সপ্তাহ অভ্যাস করবেন। হোম টাস্ক আপনাদেরকে বলা হবে আমাদের বুধবার ক্লাস, মঙ্গলবার সন্ধ্যায় বা রাতের দিকে বলা হবে যে কোন কোন শ্লোকগুলো হোম টাস্ক হিসেবে আপনাদেরকে মানে ভয়েস রেকর্ডিং করে পাঠাতে হবে, সেগুলো আপনারা বুধবারই পাঠাবেন সবাই। কিন্তু তার আগে আমাদের যতগুলো শ্লোক ভয়েস রেকর্ডিং পাঠানো হবে, যতগুলো শ্লোক বলা হয়েছে সবগুলো প্র্যাকটিস করে রাখবেন। হোম টাস্ক স্যার পিডিএফ তো পাঠাবেন না, তাহলে তো প্রিন্ট করে বের পিডিএফ পাঠানো হবে, ভয়েস রেকর্ডিং থাকবে, ক্লাস রেকর্ডিং সবকিছু থাকবে। এবারে আপনাদের কিন্তু সবগুলোই প্র্যাকটিস করতে হবে, যে এমনটা হবে না যে আপনাদেরকে আজকে হোম টাস্ক করে দেওয়া হবে, সেগুলোই প্র্যাকটিস করে সেগুলোই হোম টাস্ক পাঠিয়ে দিলেন, বাকিগুলো প্র্যাকটিসই করলেন না, এমনটা তো করা যায় না। তো সেক্ষেত্রে প্র্যাকটিস আপনারা সবগুলো সারা সপ্তাহ করবেন। হোম টাস্কটা আমাদেরকে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে বলা হবে, বুধবার দিনে সবাই রেকর্ডিং করে পাঠাবেন, বিকালের আগেই পাঠাবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ক্লাসটা আপলোড করবেন না? হ্যাঁ, কি বললেন? সেকেন্ড ক্লাস যেটা নিয়েছিলেন সেটা আপলোড করবেন না ইউটিউবে? ওটা কি আপলোড হয়নি? এটা আসলে আমার ওখানে মানে স্বামীজির বাড়ি মানে অফিস থেকেই করা হয়, এখনো করেনি। দেখা হয়নি সেরকম, মানে না স্যার, করেনি। না। আচ্ছা, ওটা এখন যদি না করে থাকে তাহলে একটু আমাকে জানাবেন, তাহলে আজকে একটু গ্রুপে জানিয়ে দেবেন, দেখে আমি তাহলে একটু অফিসে জানিয়ে দেবো। হুম। আজকে আমাদের একটু শ্রীমদ ভগবত গীতা শুরু হবে। আমরা অনেকটাই মানে যেহেতু দুটো ক্লাস পিছিয়ে গেছি, তো শ্রীমদ ভগবত গীতা একটু আমরা শুরু করি আজকে। আচ্ছা, যে এখানে কি লাগবে, আমাদের যে জিনিসগুলো আমরা শিখেছি সেগুলোই আমাদেরকে মানে থিওরিগুলো মনে রাখতে হবে, ওইগুলো মনে রেখে আমাদেরকে করতে হবে সবকিছু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এতদিন যে ওই মানে উদাহরণ শ্লোক যেগুলো আমরা অভ্যাস করেছি বা শুনেছি এখনো পর্যন্ত, সবগুলি অনুষ্ঠুপ ছন্দে লেখা। শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষেত্রেও তাই, প্রায় অনুষ্ঠুপ ছন্দেই আছে, অন্যান্য ছন্দে খুব কম শ্লোকই আছে।
দ্বিতীয় অধ্যায় কিছু আছে, একাদশ অধ্যায়ে অনেকটাই আছে, এর বাইরে প্রায় পুরোটাই অনুষ্টুপ ছন্দেই আছে। তো অনুষ্টুপ ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয় আমরা জানি, মানে অনুষ্টুপ ছন্দের শ্লোকের শৈলী, সুর, মানে স্টাইলটা আমাদের জানা আছে কিভাবে পড়তে হয়, তাই না? তো আজকে একটু শুরু করা যাক। দেখুন, যখন আমরা শুরু করবো প্রথমে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গল শ্লোক, আমরা যেটা আমরা আজকে শিখলাম একটু আগে, বসুদেব সুতম দেবম, ওই শ্লোকটি দিয়েই শুরু করবো আমরা। ওটা হচ্ছে আমাদের মঙ্গল শ্লোক। তাহলে আমরা প্রথমে ওই শ্লোকটি বলবো, বলে তারপরে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করব। তাহলে আমরা কিভাবে শুরু করব? একেবারে প্রথমে এইভাবে ওম শ্রী পরমাত্মনে নমঃ বলে মঙ্গল শ্লোকটি পড়ব। তারপরে অথ, যেমন বইয়ে আছে, অথ শ্রীমদ্ ভগবদ গীতা, এইভাবে শুরু করব। কিভাবে আমি একবার বলছি জিনিসটা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। তো আমরা এইভাবে শুরু করবো, ঠিক আছে? এবার আমাদের একটু বলে দিই, খেয়াল করে দেখুন, সব জায়গাতে একটা শব্দ এসছে অথ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথমোধ্যায়ঃ। আচ্ছা, এই অথ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা হচ্ছে, মানে আরম্ভ অর্থের সূচক হচ্ছে এই অথ শব্দটি। আমরা বাংলাতে কিভাবে বলতাম জিনিসটা? শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করছি, তাই না? এভাবে বলতাম, প্রথম অধ্যায় শুরু করছি। আর এই যে শুরু করছি, এটির সূচক, অর্থাৎ শুরু করছি এই বিষয় অর্থটাকে, মানে এই বিষয়টা বলার জন্যই অথ শব্দের আগমন এখানে, ঠিক আছে? তাহলে অথ শ্রীমদ্ ভগবদ গীতা, তার মানে কি? শ্রীমদ্ ভগবদ গীতা আরম্ভ করা হচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে? দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আজকে যেটা আমরা শিখেছি, বিসর্গের পরে যদি পকার আসে অথবা ফকার আসে, তাহলে বিসর্গের উচ্চারণটি কেমন হয়? অর্ধেক ফকারের মতো। দেখুন, প্রথম শ্লোকেই আছে, কায়ের পরে বিসর্গ আছে, তারপরে প আছে, তাহলে উচ্চারণটি কেমন হবে? মামকাফ পাণ্ডবাশ্চৈব। ঠিক আছে? ঠিক আছে। দেখুন, আমরা যেগুলো শিখেছি দুটো স্টাডি ম্যাটেরিয়ালে, থিওরিতে, সেগুলোই সব জায়গাতে আসবে এরকম। ওই জন্য ওই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম শ্লোকটি কি একজন বলুন দেখি আজকে। স্যার বলবো? হ্যাঁ, বলুন। মঙ্গলাচরণ থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ, একদম যেভাবে বলেছি একদম ওই ক্রমেই বলুন। স্যার ওটা একটু দেখাবেন তাহলে, ওটা ওই মঙ্গলাচরণটা। আচ্ছা, কাজ করুন তাহলে, মঙ্গলাচরণ আর প্রথম অংশটা বাদ দিন, অথ শ্রীমদ্ ভগবদ গীতা ওখান থেকেই বলুন। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः
अर्जुन विषाद योगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत संजय। আচ্ছা, আর একজনকে বলুন প্রথম এইভাবে একই ক্রমে। বলবো স্যার? হ্যাঁ, আচ্ছা বলুন। अथ श्रीमद्भागवद्गीता अथ प्रथमाध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवा मामकाश्च पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওটা একটু মানে রেকর্ডিং শুনে অভ্যাস করতে হবে। আচ্ছা, আর কেউ? স্যার বলবো? বলুন। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किं कुर्वत सञ्जय। ঠিক আছে ম্যাডাম। বলবো? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম বলুন। অপর্ণা अथ ম্যাডাম বলুন। अथ श्रीमद्भागवत गीता अथ प्रथमोऽध्यायः একটু আমাদের একেবারে একটু থেমে যান। আমাদের কিন্তু প্রথমেই একটা সমস্যার কথা বলা হয়েছিল যে আমরা বাংলা ভাষাতে আমাদের অকারের উচ্চারণটি ওকারের মতো করার একটা প্রবণতা আছে, তাই না? তো আমরা কি বলবো সেটা আমরা প্রথম সমস্যা ওটাই বলা হয়েছিল। তাহলে এখানে অর্থ এইরকম উচ্চারণটি ভুল, কি বলতে হবে? শেষে অকারই শোনাবে, অর্থ। अथ श्रीमद्भागवत गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पाण्डवश्चैव किम कुर्वत সঞ্জয়। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, স্পন্দিতা ম্যাডাম বলুন। স্পন্দিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আনমিউট হ্যাঁ, করতে অসুবিধা বলুন, হচ্ছে। বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, আরো যারা আগে পড়েছেন
দেখুন আমাদের কিন্তু সেই একই জিনিসগুলোই আসছে, যে বলা হয়েছিল প্রথম ক্লাসে হ্রস্ব এবং দীর্ঘ এই দুটি জিনিসের খুব খেয়াল করতে হবে। মানে চ্যান্টিং যদি আমাদের শিখতে হয়, হ্রস্ব দীর্ঘ ঠিক করে না উচ্চারণ করলে চ্যান্টিং আমরা কিছুই করতে পারবো না। মানে ওই চ্যান্টিং বলেছিলাম যে হ্রস্ব দীর্ঘ যদি আমরা ঠিকঠাক করে পড়তে পারি, আমাদের 70% চ্যান্টিং ওখানেই শেখা হয়ে যায়। তো ওই জন্য কোনো রকম তাড়াহুড়ো কেউ করবেন না, দীর্ঘ বর্ণের জন্য সময় নেবেন, হ্রস্ব বর্ণের ক্ষেত্রে ইমিডিয়েট মানে পরবর্তী অক্ষরে চলে যাবেন, সময় নেবেন না। এখানে যেরকম কি আছে, ধর্ম দুটি হ্রস্ব আছে, পরবর্তী ক্ষেত্রে দুটি দীর্ঘ আছে, কুরু হ্রস্ব ক্ষেত্রে দীর্ঘ। তো যেখানে যেখানে দীর্ঘ আছে একটু সময় নিতে হবে। হ্রস্ব বর্ণের ক্ষেত্রে হচ্ছে পরবর্তী মানে ইমিডিয়েট পরবর্তী অক্ষর উপরে চলে যেতে হবে। দেখুন ভালো করে দেখুন, ধর্মাক্ষে ধর্ম হ্রস্ব, ঠিক এই জিনিসগুলোই খেয়াল করতে হবে। এগুলোই যেগুলো জাস্ট এই দুটো ক্লাসে শেখানো হয়েছে, ওগুলোই ভালো করে মাথায় রেখে আমরা যদি ঠিকঠাক খেয়াল করে উচ্চারণ করি, তো অতটুকুই আছে, তার বেশি কিছু নেই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ঠিক আছে, হ্রস্ব দীর্ঘ এইগুলো প্রত্যেকে ভালো করে খেয়াল করে উচ্চারণ করবে। একটু মানে সমস্যা হলে প্রথম দিকে একটু ধীরে ধীরে সবকিছু বলো, একেবারে মানে খুব স্পিডে বলার কোনো প্রয়োজনই নেই। যাই হোক, আচ্ছা দিব্যেন্দু বাবু বলুন। হ্যাঁ স্যার। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवश्चैव কিমকুর্বত সঞ্জয়। আচ্ছা বেশ। আচ্ছা একটা জিনিস আমাদের সম্ভবত কোন একটা ম্যাডাম বললেন, প্রথম অধ্যায়। আচ্ছা এই যে সাইনটা, এটা কিসের সাইন? এটা সম্ভবত আগেও ক্লাসে বলা হয়েছে, লুপ্ত আকার। লুপ্ত আকার। হ্যাঁ লুপ্ত আকারের সাইন। আচ্ছা এটির কি উচ্চারণ মানে করা যায়? আচ্ছা না স্যার, এটির কোনো উচ্চারণ করা হয় না, তাই তো? আচ্ছা এটা আমাদের ক্লাসে বলা হয়েছিল যে এটির প্রয়োজন কি? না মনে হয় স্যার এই বিষয়ে কিছু বলা হয়নি, তাই তো? না স্যার, না না না, লুপ্ত আকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাচ্ছি, মানে এটা কেন প্রয়োজন, মানে এই সাইনটা কেন দেওয়া হয়। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ধরুন, হ্যাঁ স্যার। হ্যাঁ ধরুন এই জিনিসটা কেন প্রয়োজন আছে, এই লুপ্ত আকারের সাইনটা কেমন এসের মতো, তাই তো? দেখতে ঠিক এসের মতো লাগে। আচ্ছা ধরুন আমাদের সংস্কৃতে অতীতকালের ক্রিয়াপদ আছে হচ্ছে অগচ্ছদ আগচ্ছদ, ঠিক আছে? আচ্ছা অগচ্ছদের মানে কি? অগচ্ছদের মানে হচ্ছে গিয়েছিল, আর আগচ্ছদের মানে কি? এসেছিল। তো এখন ধরুন দুটি বাক্য আছে পরপর, একটি হচ্ছে সীতা অগচ্ছদ। সীতা অগচ্ছদের মানে কি? সীতা গিয়েছিলেন। সীতা গিয়েছিলেন।
আচ্ছা, সেকেন্ড বাক্য ধরুন আছে সীতা আগাচ্ছাত, এটির মানে কি? সীতা এসেছিলেন। সীতা এসেছিলেন। এবারে আমরা জানি এখানে কি আছে, সীতা অগচ্ছাত, এখানে কি আছে আ তারপরে অ, আ আর অ এর সন্ধি, আ প্লাস অ হলে কি হয়? আ হয়। আ হয়। একই রকম ভাবে এখানে কি আছে আ আ, আ প্লাস আ মিলে কি হয়? দীর্ঘ। এবারে যদি আমরা উপরোক্ত যে দুটি বাক্য আছে সীতা অগচ্ছাত, এটি যদি সন্ধি করে লিখি তাহলে তার মানে যে ফলটা কেমন হবে? সীতা গচ্ছত, সে আকার। নিচের যেটি বাক্য এটিকে যদি সন্ধি করে লিখি একই হবে, সীতা গচ্ছত, পার্থক্য বোঝা যাবে না। তাহলে আপনি যখন সন্ধি করা থাকবে তখন আপনি অর্থটা বুঝতে পারবেন কি? না না। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে? একটা সাইন ইউজ করতে হবে। সাইন বলতে, আচ্ছা আমাদের কনফিউশনটা কোথায় হবে এখানে? আমাদের সন্ধির ক্ষেত্রে কনফিউশনটা কোথায় হবে? সীতার ক্ষেত্রে কিন্তু কোনো কনফিউশন নেই, মানে সীতার ক্ষেত্রে অকার না আকার, কনফিউশনটা আমাদের এখানে নেই। কেননা সীতা নাকি সীতা, এখানে কোনো কনফিউশন আছে কি? না না। এখানে আমরা জানি যে সীতা আছে, মানে আকারই আছে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে কোনো কনফিউশন নেই। তাহলে যেখানে কনফিউশন সেখানে আমাদের সাইনটা ইউজ করতে হবে। কনফিউশনটা কোথায় আমাদের? অগচ্ছাত নাকি আগাচ্ছাত? আগচ্ছাত। তাহলে একটা অকার যদি থাকে, একটা অকারের জন্য আমাদের কি সাইন ইউজ করতে হবে? ওই লুপ্ত আকারের সাইন ইউজ করতে হবে। তাহলে আমাদের কি ছিল? মানে দেখুন এই যে আকারটা, আকারের ক্ষেত্রে কিন্তু কোনো কনফিউশন নেই, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের কি বোঝাতে হবে? যেখানে পরবর্তী বর্ণ কি ছিল, দুটো বর্ণ মিলে আই হয়েছে, আকারই হয়েছে, রাইট, কিন্তু পরবর্তী বর্ণ কি ছিল সেখানে আমাদের কনফিউশন। আচ্ছা, তাহলে পরবর্তী বর্ণের জন্য যদি অ অকার থাকে, থাকে তাহলে আমরা তার জন্য কি করব? লুপ্ত আকার, একটা লুপ্ত আকারের সাইন ইউজ করব, একটা এস। আকার থাকলে তার মানে কি? একই থাকছে, সীতা গচ্ছত, দুটো সাইন। তাহলে যখন সন্ধি করে যখন লেখা হবে সীতা অগচ্ছদ, তখন আমাদের কি করতে হবে? একটা সাইন। আগচ্ছদ হলে দুটো সাইন। কিন্তু আসলে কি, মানে সন্ধি করে আসলে কি, সন্ধি করে তো আর মানে পরবর্তী যে বর্ণ অ বা আ তার তো অস্তিত্ব নেই আর, কারণ দুটো বর্ণ মিলে একটা বর্ণ হয়েছে। যার অস্তিত্বই নেই তার উচ্চারণ হবে না। বাস্তবে যে নেই তার উচ্চারণ কি করে করবো আমরা? তাহলে আমরা উচ্চারণটা এরকম করতেই পারি না যে মানে সন্ধি করলে যে রূপটা দাঁড়াচ্ছে তার উচ্চারণটা আমরা কিন্তু এরকম করতেই পারি না। সীতা অগচ্ছদ, এরকম কি বলবো? সীতা আগচ্ছদ। একই রকম ভাবে সীতা আগচ্ছদের ক্ষেত্রে এরকম বলতে পারি না যে সীতা আগচ্ছদ, সীতা আগচ্ছদ একই রকম উচ্চারণ হবে। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের যে ফর্ম সেটা একই থাকছে, সেখানে কিন্তু ওই অকার বা আকার যে সাইনটা দেওয়া হচ্ছে তার উচ্চারণটা হবেই না, কারণ বাস্তবে তার অস্তিত্বই নেই সেখানে। ওটা শুধুমাত্র কি আমাদের কনফিউশন দূর করার জন্য, যে আমরা একটা এস থাকলে বুঝবো যে ওখানে তাহলে আকারের সাথে অকারের সন্ধি হয়েছে, দুটো এস থাকলে বুঝবো যে আকারের সাথে আকারের সন্ধি হয়েছে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কারণে যে এই সাইনটা ইউজ করা হয়। এবারে আমরা আকারের চিহ্ন খুব একটা বেশি তো দেখা যায় না, লুপ্ত অকারটা অনেক জায়গাতেই দেখা যায়। হ্যাঁ, এবারে এখন কি হয়েছে, মানে ব্যাপারটা শুরু হয়েছে এই কারণে যে যেখানে যেখানে কনফিউশন সেখানে সেখানে ব্যবহারটা করা। হ্যাঁ, কিন্তু এই ব্যবহারটা মানে বহুল ভাবে, মানে প্রচন্ড ভাবে হতে হতে এখন এমন জায়গায় এসছে যে যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে আমরা ইউজ করে দিচ্ছি।
মানে এখন ওই যেটা হয়, মানে একটা জিনিস যেখানে মানে প্রয়োজনে ব্যবহারটা করতে হয়, এখন প্রয়োজনে অপ্রয়োজনে, প্রয়োজনটা কোথায়, যেখানে কনফিউশন। কিন্তু এখন আমাদের কনফিউশন থাক আর কনফিউশন নাই থাক, অর্থাৎ প্রয়োজনে অপ্রয়োজনে সব জায়গাতেই ব্যবহারটা করা হয়। স্যার তাহলে যদি বলা হয় মনু উবাচ, সেক্ষেত্রে এইটা কি হবে? মনু উবাচ হ্যাঁ, মনুরুবাচ ওখানে তো এটা হচ্ছে না, মনুরুবাচ ওখানে কি হচ্ছে, র হয়ে, আচ্ছা র হয়ে যাচ্ছে, ওকে, র হচ্ছে, র আর উকার। হ্যাঁ হ্যাঁ, এই সাইনটা কিসের সাইন, কি বলা হয়, লুপ্ত অকারের সাইন। লুপ্ত আকার, আচ্ছা। শুধু লুপ্ত অকার বা অকার, আকারের ক্ষেত্রে এটা যে হচ্ছে, অকারটা মানে নেই। হুম হুম হুম, অকার, ওকে। ঠিক একই রকম ভাবে দেখুন এই আমাদের প্রথম প্রথম অধ্যায় এখানে এসছে, আসলে শব্দ দুটো কি ছিল, প্রথম অধ্যায়, প্রথমঃ অধ্যায়ঃ, হ্যাঁ, শেষে প্রথমঃ আছে প্রথম অধ্যায়। অধ্যায়ঃ। এবার এখানে কি করছি আমরা, এখানে সন্ধি করে হচ্ছে, বিসর্গের জায়গায় ওকার হচ্ছে, তারপরে অধ্যায়ঃ, অধ্যায়, মানে কি আছে, ও প্লাস অ। আমাদের ব্যাকরণে কি আছে, ওকারের পরে যদি অকার থাকে তাহলে দুটি বর্ণের জায়গায় কি হবে, ওকার হয়ে যাবে। রাইট। তাহলে লিখলে কেমন হবে জিনিসটা, এখন প্রথম প্রথমোধ্যায়, অকারটা নেই আর হ্যাঁ, অধ্যায়। এখানে কিন্তু কোনো কনফিউশন নেই যে এখানে এই যে অকারটা, আচ্ছা এখানে কনফিউশন নেই বলতে কনফিউশন হতেও পারে, যেখানে শব্দটা আসলে কি, মানে ধ্যায়ঃ নাকি অধ্যায়ঃ। মানে আমাদের যেরকম বাংলাতে মানে অধ্যায় শব্দ হয়, ধ্যায়ঃ শব্দ হয়, তাহলে এখানে কনফিউশনটা আছে, তার জন্য লুপ্ত আকারের প্রয়োজন আছে। কিন্তু বর্তমানে কি হয়েছে, মানে যেখানে প্রয়োজন নেই সেখানেও ব্যবহারটা করা হয়, মানে যেখানে আমাদের স্পষ্ট একদম বোঝাই যাচ্ছে যে এখানে অকার নাকি আকার ছিল, সেখানেও করে দেওয়া হচ্ছে। এরকম অনেক এক্সাম্পল পাবো আমরা, গীতাতেই পাবো, আরো অনেক জায়গাতে পাবো। তাহলে ম্যাডাম বোঝা গেছে এটার কোনো উচ্চারণ হবে না, এটা শুধুমাত্র আমাদেরকে অর্থ বুঝতে সাহায্য করে, অর্থ বোঝার ক্ষেত্রে হেল্প করে, এতটুকু। বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই, তাই জন্যই বলছি আমরা এটা লুপ্ত অকারের সাইন, অর্থাৎ অকারটা লুপ্ত হয়ে গেছে, ওটা নেই আর, যেটা নেই তার উচ্চারণও হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে উচ্চারণটা কেমন হবে, প্রথম অধ্যায়ঃ বলবেন না, প্রথমোধ্যায়, ধ্যায়ঃ, রাইট। আম, আচ্ছা আচ্ছা, আরেকটা যে কথা, আমরা যখন চ্যান্টিং করবো, আমি আপনাদেরকে আগেও বলেছি, একটু উদাত্ত কণ্ঠে, উদাত্ত কণ্ঠে বলতে আমাদের স্কেলটা একটু উঁচুতে সবসময় থাকলে শুনতে ভালো লাগবে। ঠিক আছে, মানে একটু মানে গলাটা উঁচুতে থাকবে সবসময়, চ্যান্টিং তো একটু উদাত্ত কণ্ঠে করলে শুনতে ভালো লাগে। দেখুন এইভাবে শুরু করবেন একবারে, অথ শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, এখানে দ্বিতীয়বার কিন্তু আমরা আর অথ শব্দটা বলবো না, কেন, প্রয়োজন নেই। কেন, বাংলাতে ভালো করে ভেবে দেখুন, অথ শ্রীমদ্ ভগবদ গীতা, তার মানে কি, শ্রীমদ্ ভগবদ গীতা আরম্ভ করা হচ্ছে, তারপরে কি আর প্রয়োজন আছে যে প্রথম অধ্যায় আরম্ভ করা হচ্ছে, মানে প্রথম অধ্যায় এতটুকু বললেই যথেষ্ট। তাহলে এইভাবে বলবো, প্রথম অধ্যায়, অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়, তারপরে অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে, একটু উদাত্ত কণ্ঠে করবেন এবং একটা ভালো মানে কি খুব ফ্লুয়েন্টলি জিনিসটা করবেন, একেবারে শুনতে ভালো লাগবে যাতে একেবারে সেইভাবে। তার জন্য এখন মানে শুরুর দিকে কিন্তু আমাদের খুব অভ্যাস করতে হবে। প্রথম যেটা অভ্যাস করতে হবে সেটা হচ্ছে ওই স্টাইলটা, মানে শৈলী বা সুরটা ভালো করে রপ্ত করতে হবে। শৈলী বা স্টাইলটা খুব সুন্দর করে যদি আমরা রপ্ত করতে পারি, তখন কিন্তু আস্তে আস্তে ওয়ার্ড গুলোকে আমরা ঠিকঠাক ওই স্টাইলে বসিয়ে নিতে পারবো পরে, ওটা আমাদের খুব একটা অসুবিধা হবে না। ওই জন্য প্রথম দিকে আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা ঠিকঠাক করে একেবারে সুরটা রপ্ত করবো। ঠিক আছে, প্রত্যেকে একটু ভালো করে এখন থেকে ওই স্যাম্পেল শ্লোক যেগুলো দেওয়া হয়েছে বিশেষ করে হ্রস্ব দীর্ঘের জন্য, ওই শ্লোকগুলো তুলনামূলকভাবে অনেক সহজ আছে। কেমন? তো ওই সহজ শ্লোকগুলো দিয়ে আমরা সুরটা ভালো করে অভ্যাস করে নিতে পারি। কারণ কঠিন শ্লোক যেগুলো একটু কঠিন, সেগুলো দিয়ে তো আর স্টাইলটা খুব ভালো করে শেখা যায় না, একটু মানে তখন শব্দেও কাঠিন্য, কঠিন শব্দ দিয়ে স্টাইল শেখাটা খুব একটা ভালো হয়। ওই জন্য যেগুলো বেদানাং সামবেদস্মি, খুব সুন্দর সহজ শ্লোক, ওই শ্লোকগুলো বারবার রিপিট করে করে ভালো করে শৈলী ভালো করে শিখে গেলে তারপরে কিন্তু মানে শ্লোকগুলো আপনারা অনায়াসে পড়তে পারবেন তখন। ওই জন্য প্রথম থেকে কিন্তু একেবারে ওই সহজ শ্লোকগুলো ভালো করে বারবার রিপিট করবেন, বারবার আবৃত্তি করবেন। সময় পেলেই এমন করে নেবেন যে ওই শ্লোকগুলো মুখস্থ করে নেবেন। ওই শ্লোকগুলো দেখে দেখে পড়তে হবে এমনটা না, এতবার আবৃত্তি করবেন যেন মুখস্থ হয়ে যায় 2-3টে শ্লোক। ওগুলো বারবার একটু নিজেরা আবৃত্তি করবেন, যাতে মানে সময় যখন রাস্তাঘাটে অফিসে সময় পেলে যাতে সুরটা ভালো করে স্টাইলটা ভালো করে রপ্ত করা যায়। ঠিক আছে? আর 2টি স্টাডি মেটেরিয়াল করবেন। তাহলে পরবর্তী সপ্তাহে আমাদের কাজ থাকবে, মানে কাজ বলতে মানে যেগুলো আপনারা অভ্যাসটা করবেন, টাস্ক তো মঙ্গলবার দেওয়া হবে। শ্রীমদ্ ভগবদ গীতার হচ্ছে প্রথম থেকে 5টি শ্লোক আমি রেকর্ডিং পাঠাবো, প্রথম অধ্যায়ের প্রথম 5টি শ্লোক। আর উদাহরণ শ্লোক যেগুলি আছে ওগুলো সবগুলো এখন পাঠালে একটু সমস্যা হয়ে যাবে। আমি ওখান থেকে 2-3টে পোর্শন নেবো, হয়তো হ্রস্ব দীর্ঘের সব শ্লোকগুলো, আর 3টি সকারের যে শ্লোকগুলো, আর জিহ্বামূলী ও পদ্মানী, এই 3টি পোর্শনে যতগুলি শ্লোক আছে হয়তো সব মিলিয়ে 12টা মতো হবে, হয়তো 10-12টা। তাহলে ওই 10-12টা শ্লোকের রেকর্ডিং পাঠানো হবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম 5টি শ্লোক প্রথম অধ্যায়ে, আর 2টি স্টাডি মেটেরিয়াল, প্রথম 2টি স্টাডি মেটেরিয়াল। এই কয়েকটা অংশ ভালো করে আপনারা অভ্যাস করবেন। ঠিক আছে? আর কোনগুলো রেকর্ডিং করে পাঠাবেন সেগুলো মঙ্গলবার বলা হবে। আর এর মাঝখানে আমাদের একটা ক্লাস হবে। আচ্ছা, শুক্রবার যদি কোনো ক্লাস করা হয় আপনাদের কোনো সমস্যা হবে না? শুক্রবার কখন? শুক্রবার আমাদের এই ক্লাস টাইম যেমন আছে তেমনই। শুনতে পারবো, আমার শুক্রবার দিন একটু আউটিং এ বেরোবো, ঠিক আছে, শোনা যাবে, বলতে হয়তো পারবো না, বাসে যাবো। আপনারা কাজ করবেন মানে একটু গ্রুপে জানিয়ে দেবেন, গ্রুপে না কোনো অসুবিধা নেই, হোক। ঠিক আছে? গ্রুপে যদি মানে যাদের অসুবিধা নেই মানে তাদের জানাতে হবে না, যাদের অসুবিধা আছে তারা জানাবে। স্যার এই শুক্রবার মানে পরশুদিন? হ্যাঁ, এই শুক্রবার। ও আচ্ছা, ঠিক না স্যার, আমার সময়টা কি আচ্ছা, ওটা ঠিক আছে, এখন বলার দরকার নেই সবারই। ওটা তাহলে আপনার ওই গ্রুপেই যাদের অসুবিধা নেই তারা জানাবেন। সরি, বলছি শুক্রবার সময়টা কি একই থাকবে 7টা থেকেই? হ্যাঁ, সন্ধ্যা 7টার পরে। আচ্ছা, যাদের অসুবিধা আছে তারা গ্রুপে একটু জানিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে কতজনের অসুবিধা হচ্ছে।
আচ্ছা স্যার মঙ্গলবার আরেকবার কিছু একটু বলবেন, আমি একটু লিভ করে গেছিলাম। না ম্যাডাম, ওই শুক্রবার আমাদের একটা ক্লাস হবে। আচ্ছা মৌ ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, মানে শুক্রবার আমাদের একটা ক্লাস হয়, তাই জন্য ও জয়েন আচ্ছা মানে ঠিক আছে, মানে আমি দেখি মানে গ্রুপে প্রত্যেকে জানান যাদের অসুবিধা আছে, কতজন কি হয় দেখি, তাহলে সেভাবে সেটা মানে চেঞ্জ করতে হবে। মানে শুক্রবার হতেই হবে এমনটা তো না, মানে আপনাদেরও কি অ্যাটেন্ড করাটা জরুরি? স্যার ওই এই রেকর্ডিংটা পাওয়া যাবে, রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনে। আচ্ছা ওই আমাদের আসলে ক্লাস টাইমের বাইরে অন্যদিন ক্লাস হলে কিন্তু ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে না, ওই যতটুকু হবে সেগুলো যেমনটা আমি পাঠিয়ে দিই ভয়েস রেকর্ডিং, সেটা পাওয়া যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে যাই হোক, যতটুকু বলা হয়েছে ওগুলো ভালো করে অভ্যাস করবেন। আমি আপনাদেরকে তাহলে আগামীকাল এই শ্লোকগুলো রেকর্ডিং পাঠিয়ে দেবো, ভালো করে অভ্যাস করবেন। মঙ্গলবার তাহলে হোম টাস্ক বলা হবে, আর আগামী শুক্রবারের জন্য কিছু হোম টাস্ক যদি ক্লাস হয় আগে দেখি গ্রুপে কতজন কি জানাচ্ছেন, সেভাবে হলে চেঞ্জ করা হবে। স্যার আজকের হোম ট্যাক্সটা গ্রুপে শেয়ার হবে তো? হ্যাঁ বলুন। আজকে যেটা পড়ালেন এটা পিডিএফটা পাওয়া যাবে তো আজকে? হ্যাঁ সবগুলোই পাঠিয়ে দেওয়া হবে, আগামীকাল সব পাঠিয়ে দেবো। ওকে স্যার। স্যার যদি শুক্রবার ক্লাস না করতে পারি, আপনি কি হোম টাস্কটা একটু গ্রুপে শেয়ার করবেন? মানে হোম টাস্ক কি থাকবে পরের সপ্তাহে, সেটা একটু লিখতে পারবেন? না ম্যাডাম, ওই শুক্রবারের ক্লাসটা তো প্রতি শুক্রবার এরকম না, মানে আমাদের যেহেতু ক্লাস মিস হয়েছে মাঝখানে দুটো, তার জন্য অন্তত যদি দুটোর মধ্যে একটা ক্লাস করে নেওয়া যায় মাঝে, ঠিক আছে? তো ওটা প্রতি শুক্রবার তো হবে না, বুধবারে ক্লাসটা চলবে যেমন চলছে। আর শুক্রবারে দেখি আমার আগের গ্রুপে দেখা যাক কতজন করতে পারছেন, তার উপরে ভিত্তি করে বলা হবে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখানে শেষ করা যাক ক্লাসটা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা আরেকটা কথা, ওই হোম টাস্ক যারা পাঠাবেন হোয়াটসঅ্যাপে যখন রেকর্ডিং করবেন, এখন হোয়াটসঅ্যাপ থেকেই যখন রেকর্ডিং করে পাঠাবেন একেবারে ডাইরেক্ট, সেক্ষেত্রে কিন্তু কেউ মানে বারবার ডিলিট করে বারবার রেকর্ডিং করবেন না। মানে যদি সেরকম মানে একটা কনফিডেন্স থাকে যে আপনি একবারে করতে পারবেন, হোয়াটসঅ্যাপে একদম ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারবেন ডাইরেক্ট, তাহলে পাঠাবেন। আর যদি একটু সমস্যা হয় যে বারবার ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আগে নিজেদের ফোনে রেকর্ডিং করবেন, ফোনে রেকর্ডিং করে যেটা ফাইনাল রেকর্ডিং হবে সেটাই গ্রুপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে বারবার এরকম ডিলিট বা এরকম জিনিসটা করবেন না। ঠিক আছে তাহলে, ওকে স্যার। শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি স্যার। ওকে গ্রুপে আজকে থ্যাংক জানিয়ে দিন, ঠিক আছে? আজকের ব্যাপারে যাদের সমস্যা আছে আজকে জানিয়ে দিন। নিজের খেয়াল রাখুন, আপনিও সাবধানে থাকুন। ঠিক আছে, গুড নাইট। শেষ।